আপনি ক্যারিয়ারে সেই শাইন করতে চান, আপনি আপনার স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেস্ট স্কোর করতে চান, শুরু করার জন্য আজকে থেকে কাজ করেন। যে মানুষটা ফার্মাসিতে এসে ওষুধ কিনে খাইতে পারে, তার কিন্তু সেই ক্যাপাসিটি আছে যে আমি একটা ডিম কিনে খাবো। কিন্তু আমাদের সাইকোলজিক্যালি ডিম কেনার থেকে ওষুধ কেনার প্রতি ইন্টারেস্ট বেশি, কারণ আমাদের ডাক্তার ওটা লিখে দিছে। ডিমের কথা তো ডাক্তার লিখে দেয়নি। আমাদের দেশে, বাংলাদেশে ডাক্তারদের হেলথের অবস্থাও খারাপ, খুবই খারাপ। দীপিকা পাদুকোন বা লিওনেল মেসির ওয়াইফ যখন মা হচ্ছে, বেবি হয়ে গেছে, উইদিন ফিউ মান্থস তারা আবার ব্যাক টু দ্য ওল্ড শেপ। যে আমি হেলদি মেয়ে আজকে তৈরি করব, নেক্সট জেনারেশনে সে হেলদি মা হবে এবং সে পুরো একটা হেলদি জেনারেশন তৈরি করতে পারবে। ওয়েন ইউ আর চুজিং দ্য বেস্ট, ডেফিনেটলি আপনি আপনার বাচ্চাকে ফাস্টফুড খাওয়াবেন না, বিকজ আপনি বেস্ট চুজ করছেন। সো ইউ আর দ্য মাস্টার কি। এক্সারসাইজকে অ্যাজ এ স্ন্যাকের মতন তাদেরকে আমি রুটিন তৈরি করে দিয়েছি। রুটিনটা খুবই ইন্টারেস্টিং। আপনি কি আপনার অডিয়েন্সকে সেটা জানাইতে চান? প্লিজ। সো ইন্টারেস্টিং রুটিনটা আজকে আমার ক্লায়েন্টের যে সিক্রেট, সেটা আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনি এনজিও ব্যাকগ্রাউন্ডে ছিলেন, সেখান থেকে ফিমেল ফিটনেস ট্রেনার, টোটালি ডিফারেন্ট একটা জায়গা। কিভাবে আসলে আপনার জার্নিটা শুরু হয়? আমি খুবই ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে ফিটনেস ইন্ডাস্ট্রিতে এসেছি। ডেফিনেটলি আমার নিজের কিছু ট্রান্সফরমেশন জার্নি, এই স্টোরিটা বলতে গেলে বলতেই হয়। প্লাস যখন দেখেছি এই জায়গাটায় কাজ করার আসলেই অনেক সুযোগ আছে, তখন আমার মনে হয়েছে হ্যাঁ, আমরা কাজ করতে পারি। সো আমার জার্নিটা বেসিক্যালি শুরু হয়েছে ব্যাক ইন 2013। দ্যাট টাইম কিন্তু আমি অলরেডি এনজিওতে সার্ভ করছি, একটা খুবই রিনাউন্ড ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করছি এবং আমি আরবানেই ভালো কাজ করছি। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি তখন কাজ করছিলাম। গুড অ্যামাউন্ট অফ স্যালারি আমি ড্র করছি। বাট ইন দ্য মিন টাইম, যেহেতু লাইফের একটা ট্রানজেকশন টাইম থাকে, আমি মা হলাম। অ্যান্ড দেন আই পুট অলমোস্ট 115 কেজি প্লাস আমার ওয়েট হয়ে গেছে তখন। 115 কেজিরও বেশি আমি ওয়েট পুট অন করেছি। এবং যেহেতু আমার ব্যাকে আমি এমএস করেছি হোম ইকোনমিক্স থেকে এবং আমার স্টাডি কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, আমার আসলে এই ওয়েটটা নিয়ে তো আমি চলতেও পারছি না। আমার বাচ্চা হয়েছে মাত্র, বাচ্চাকে প্রচুর সময় দিতে হবে, ব্রেস্ট ফিডিং অ্যান্ড এভরিথিং। আমার প্রচুর ব্যাক পেইন ইস্যু সেই মুহূর্তে শুরু হয়েছে, বিকজ আমি অনেক এক্সেসিভ ওয়েট অ্যাকর্ডিং টু মাই হাইট আমি ক্যারি করছি। তো আমি যখন নিজের ট্রান্সফরমেশন শুরু করলাম এবং দেখলাম যে ইয়াস, ইটস ওয়ার্ক, পড়াশোনার পাশাপাশি এই জায়গাটায় কাজ করার সুযোগ আছে। আমি যখন নিজে চেঞ্জ হলাম, তখন আমার মনে হলো যে না, আমার দেশের ফিমেলদের জন্য এই জিনিসগুলো করার সুযোগ আছে এবং আমি যদি আরেকটু প্রফেশনালি নিশ ওয়েতে কাজ করি উইথ ভেরি গুড অফ নলেজ, তাহলে আমি আমার পরিবর্তনের পাশাপাশি আমার বাংলাদেশি আপাদের বা মাদের বা আমার সামনের যে জেনারেশন, ফিউচার জেনারেশন মেয়েদেরকে দেওয়ার আসলে অনেক সুযোগ আছে। এভাবে করে কিন্তু আমি এনজিও থেকে আমার এই একদম ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে জার্নি শুরু করেছি। ফ্যান্টাস্টিক আপু। যেটা হচ্ছে যে আসলে ফার্স্টে সেলফ রিয়েলাইজেশন যে আমার আসলে হেল্প দরকার বা আমার নিজের ট্রান্সফরমেশনটা দরকার। দেন হচ্ছে যখন ওইটা হইলে এবার মনে হলো যে না, এটা মানুষকেও হেল্প করা যায় আর কি। একদম। ওই জায়গা থেকে আপনি আইএসএস এ সার্টিফাইড আমাকে বলছিলেন রেকর্ডিং এর আগে। সো আইএসএস এর সার্টিফিকেশন জিনিসটা কি, এটা আসলে ভ্যালু কেমন? আমরা হচ্ছে কমন পিপল হিসেবে আমাদের আইডিয়া একটু কম। এইটা নিয়ে আমাদেরকে একটু ধারণা দেন এবং এইটার প্রিপারেশনের জন্য আপনার আসলে কি করা লাগছে? আমার নিজের ট্রান্সফরমেশন জার্নি শুরু হয়েছে 2013 পর থেকে। আমার মেয়ে হলো অ্যান্ড আমি অনেক ওয়েট পুট অন করেছি। এরপরে আমি স্টার্ট করেছি নিজের জন্য, আমার ট্রান্সফরমেশনের জন্য আমার 2 বছরের মতন সময় লেগেছে এবং আইএসএস এ তখন কিন্তু আমি যে সময়ের কথা বলছি, ধরেন আজ থেকে আরো 10 বছর আগে, রাইট নাও উই আর ইন 2026 এ আছি। সো আমি আরো 10 বছর আগের কথা বলছি, তখন ওগুলো এত পপুলার ছিল না। কিন্তু আমার জন্য একটা সুযোগ ছিল, যেহেতু আমার বড় বোন দেশের বাইরে থাকে। তো সে আমাকে একদিন, আমি অনেক ফ্রাস্ট্রেটেড, এই ওজন নিয়ে আমার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। আমি বললাম যে ওভারওয়েটের কারণে আমার প্রচুর ব্যাক পেইন, বাচ্চাকে নিয়ে নড়াচড়া করতে পারছি না। তো আমার বোন আমাকে ওভার দ্য ফোনে আসলে আমাকে এসে বলছিল যে আমার ডিপ্রেশন এবং আমার ফ্রাস্ট্রেশন, আমার কান্নাকাটি দেখে, যেটা হয় বনে বনে কথা বলে যেটা হয়, দেখে বলছিল যে তুমি যদি আমাদের এরকম কানাডা বা ইউএসএ তে থাকতে, এখানে আসলে পোস্টপার্টাম অনেক নিউট্রিশন কোচিং আছে এবং আমাদের সার্টিফাইড ট্রেনার আছে, কোচ আছে, যারা এরকম পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে কাজ করে, নিউট্রিশন নিয়ে কাজ করে এবং যারা প্রেগন্যান্সিতে এরকম এক্সেসিভ ওয়েট গেইন করে তাদের ট্রান্সফরমেশন সম্ভব। তো যখন সে আমাকে হিন্টস গুলা দিল, তখন আমার মনে হলো কেন আমি না, আমিও তো হোম ইকোনমিক্স থেকে পড়াশোনা করছি, নিউট্রিশন নিয়ে আমার একটা বেসিক আছে, কেন আমি ট্রাই করব না। দেন ওর মাধ্যমে কিন্তু আমার এই ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেশনের যাত্রা শুরু
এবং আইএসএসএ যেটা আমরা বলি আইএসএসএ, এটাকে যদি আমি ভেঙে বলি, অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস সায়েন্স অ্যাসোসিয়েশন, এবং এটার বেস হচ্ছে গিয়ে ইউএসএ তে। এটা স্টার্ট করেছে 1988 থেকে, এবং ওয়ার্ল্ডে এখন 174 কান্ট্রিতে কিন্তু দেয়ার ব্রাঞ্চেস। অ্যান্ড এখন পর্যন্ত আমার মতন সার্টিফাইড 4 লাখেরও বেশি, মানে 4 লাখের বেশি এরকম সার্টিফাইড ট্রেনার আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং ইন্টারন্যাশনালি প্রথম সার্টিফাইড ট্রেনার। এখন অনেকগুলো এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে যেখানে ফিটনেস নিয়ে, হেলথ নিয়ে প্রফেশনাল তৈরি করা হয়, আমার মতন প্রফেশনাল, যেমন এইস আছে, ন্যাসাম আছে। বাট আইএসএসএ হচ্ছে ওয়ার্ল্ডে প্রথম যারা সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, এই সার্টিফিকেশন এভাবে করে, মানে পড়াশোনা করে শিখায় আমাদেরকে তৈরি করে আর কি। এবং ওইখান থেকে কিন্তু আমি আমার নিজের ট্রান্সফরমেশনের পাশাপাশি আমি চিন্তা করেছি যে না, আমার দেশের ফিমেলদের জন্য কি করা যায়। আমার ওই লক্ষ্যেই আমি প্রায় 10 বছর ধরে এখন কাজ করছি। আপনি এমন একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন যেটাকে অনেক সময় সমস্যা আকারেই দেখা হয় না। যেমন আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের মায়েরা, বোনেরা হচ্ছে তারা বা ওয়াইফরা তারা হচ্ছে বেবি হওয়ার পরে বা হেলথ এটা ন্যাচারালি ঠিক হয়ে যাবে। এটা সামটাইমস আমরা মনে করতেছি মেন্টাল প্রবলেম, যে বেবি হয়েছে তো কি হয়েছে। আমাদের নানি দাদিদের তো হ্যাঁ 8-10টা করে হইতে হয়। হ্যাঁ, তো এমন একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছেন যেটায় অনেক জায়গায় প্রবলেম আকারে দেখা হয় না। এই বিষয়টা কিভাবে ডিল করেন? বাংলাদেশে এখন টু বি ভেরি এক্সাক্ট আমাদের 17,40,00,000 বিরাট একটা পপুলেশন। সো এই এত বড় পপুলেশনের মধ্যে আমাদের প্রায় 51% হচ্ছে গিয়ে আমরা ফিমেল। আমাদের মেলের থেকেও ফিমেল পার্সেন্টেজ বেশি। আচ্ছা, তারপর ধরেন ফার্টিলিটি, একটা পরিবার গঠন, একটা মেয়েকে তৈরি হওয়া, তার মাতৃত্বে যাওয়া, তারপরে তার আস্তে আস্তে সে পেরিমেনোপজাল বা ওই স্টেজ গুলায় গেল। প্রত্যেকটা একটা কিন্তু স্টেজ, একটা স্টেজ পার হয়ে সে আরেকটা স্টেজে যাবে না দেখার একটা ইটস এ ট্রেন্ড। এবং কিছুটা আমি বলবো প্যাট্রিয়ার্টিক সোসাইটির কারণে কিছু জিনিস আছে যে এটাকে আমরা বড় ইস্যুস হিসেবে দেখছি না। বাট স্ট্যাটিস্টিক্স খুবই ভালো কিছু ইন্ডিকেশন দিচ্ছে না। 2026 এর একটা মেডিকেল স্টাডিজে দেখা গেছে প্রেগনেন্সি ছাড়াই একটা ফিমেলের প্রায় 41% মতন আয়রন ডিফিসিয়েন্সি আছে। লম্বা একটা বড় একটা অ্যামাউন্ট শুধুমাত্র, আমরা তো ডি ডিফিসিয়েন্সি নিয়ে অনেক কথা বলি, রাইট? শুধুমাত্র একটা বড় অ্যামাউন্টের পার্সেন্টেজ শুধু আয়রন ডিফিসিয়েন্সিতেই আছে ফিমেল। মেলদের তুলনায় পার্সেন্টেজটা অনেক বড়। আপু একটু ইন্টারাপ্ট করি, আয়রন ডিফিসিয়েন্সি থাকলে সমস্যা কি হয় এবং সিমটমস গুলো কি দেখা যায়? আয়রন ডিফিসিয়েন্সি থাকলে আপনি ফোকাস থাকবেন না, আপনার এনার্জি পাবেন না। একটা ফিমেল ধরে নিলাম, আমার বয়সী একটা ফিমেল, সে যদি এই যুগের একটা মেয়ে, তাকে 9টা-5টা যদি জব করতে হয়, বা সে হোম অফিসেই বা ঘরেই থাকলো, একটা গৃহিণী, আমরা যেটাকে বলি যে মারা হোমে আছে, তারাই থাকলো, তাদেরকে যে এনার্জি বা যে ফোকাস নিয়ে তার নেক্সট জেনারেশন, আমার বয়সী মেয়েদের তো দেখা যায় 1-2টা বাচ্চা তখন হয়েছে, নেক্সট জেনারেশনকে নার্চার করা, তার ফোকাস ধরে রাখা, তার এনার্জি পাওয়া, এই জিনিসগুলো খুব ইন্টারাপশন হবে। এবং লক্ষণগুলোর মধ্যে হচ্ছে সে অনেক ক্র্যাঙ্কি থাকবে। এবং অনেক ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সির জন্য ফিমেলদের হরমোনে ইমব্যালেন্স হয়, পিরিয়ড ইন্টারাপ্টেড হয়। সো ইটস আ ম্যাসিভ হেলথ ক্রাইসিস। যদি এই নাম্বারটা আমরা বাড়তে দেই, তখন কিন্তু ফিমেল ফার্টিলিটি থেকে শুরু করে, হরমোন থেকে শুরু করে, তার এনার্জি থেকে শুরু করে এভরিথিং এ তার একটা ইম্প্যাক্ট পড়বে। এবং এটা কি এত কোরিলেটেড, আপনার বডিতে যদি আয়রন ডেফিসিয়েন্সি হয়, সাথে সাথে আপনার ম্যাগনেসিয়াম, ধরে না রাখতে পারার প্রবণতা একটার সাথে একটা খুব কোরিলেটেড। আমি একটা কারেকশন করবো আবার আরেকটা করব না, হোল পিকচারটা ক্লিয়ার করা তখন ইম্পসিবল হয়ে যাবে। ফার্টিলিটির কথা বলছিলাম আপু, আমাদের আশেপাশে এখন দেখা যায় ফার্টিলিটির সমস্যাটা বাড়তেছে, খুব খেয়াল না করলে বোঝা যাচ্ছে না, বাট একদম আমাদেরই ফ্রেন্ড সার্কেলে দেখা যায় কারো না কারো প্রবলেম হচ্ছে এবং স্ট্রাগল করতেছে। সো এইটা আসলে বিগেস্ট রিজনটা কি এই ফার্টিলিটি প্রবলেমটা বাড়ার? আমাদের দেশে যারা হচ্ছে যে ধরেন এখন হচ্ছে গিয়ে সে রিপ্রোডাক্টিভ স্টেজে আছে, হ্যাঁ, ফার্টাইল মানে আপনি টিনেজার স্টেজে গেছেন, একটা ফিমেল বডি, একটা মেয়ে, এর মধ্যে পুরো জনসংখ্যা, আমি তো বললাম যে 51% আমাদের ফিমেল, এর মধ্যে প্রায় 30%-এরই হরমোন রিলেটেড সমস্যা। স্পেশালি যদি আমি আরো টু বি ভেরি স্পেসিফিক,
পিসিএস রিলেটেড সমস্যা, যেটাকে আমরা এখন পিএমওএসও বলি, মেটাবলিক্যাল ডিসফাংশনও আছে এটাতে। সো এই ধরনের সমস্যা দেখা যায় প্রায় 30 থেকে 31% মধ্যে। পিসিএস জিনিসটা কি? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে ওভারিতে সিস্ট থাকতে পারে। কিন্তু এখন আমাদের অনেকগুলো রিসার্চ এবং অনেক কিছুর পরে এখন আমরা এটাকে আর পিসিওএস হিসেবে সীমাবদ্ধ রাখছি না, নামটা কিছুটা পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা পিএমওএসও বলছি, যেটা একটু মেটাবলিক্যাল ডিস্টার্ব অথবা ডিস্ট্রেস হিসাবে আমরা দেখছি। দ্যাট মিনস শুধুমাত্র ওভারিতে যে সিস্ট থাকবে বিষয়টা এরকম না, মেটাবলিক্যাল কিছু ডিস্ট্রেসও বডিতে তৈরি হতে পারে। পিসিওএস এর ক্ষেত্রে বা এই ধরনের হরমোনাল জিনিসগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায়, ফিমেল যে ডমিনেটিং হরমোন এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের অনেকগুলো তারতম্য থাকে, নাম্বার 1। মেল ডমিনেটিং হরমোন এন্ড্রোজেন ওভারিতে তখন ডমিনেট করা শুরু করে, এবং টেস্টোস্টেরন মেল হরমোনগুলো যখন ফিমেল বডিতে ডমিনেট করা শুরু করবে, তখন তো অবশ্যই মেল কিছু ফিচার চলে আসে, মানে হেয়ার ফল, পড বেলি হওয়া, ঠিক আছে, আপনি একটু বাল্কি হয়ে যাবেন, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ফেসিয়াল হেয়ার গ্রোথ, মেয়েদের কিন্তু ফেসিয়াল দাড়ি গোজ মুখ হওয়ার কথা না, কিন্তু যেহেতু হরমোনটা আমরা মেল হরমোন ডমিনেট করছে ফিমেল বডিতে, তখন কিন্তু এগুলো হয় এবং ফার্টিলিটিতে প্রচুর হ্যাম্পার পড়ে। এটা কিন্তু পরে গিয়ে একটু প্রেগন্যান্সিতে সমস্যা হতেও পারে, আবার অনেক ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস নাও হতে পারে। এবং আমি তো বললাম যে এটা আমাদের ডায়াগনোস, আমাদের দেখা গেছে 31% একটা ফার্টাইল ফিমেলের মধ্যে এই পার্সেন্টেজের আমরা শুধু পিসিওএস আছে। আনডায়াগনোস মানে এখনো এটা টেস্টই হয় নাই, এইরকম ফিমেলের সংখ্যা অলমোস্ট 67%। যাদের সিনড্রোম আছে বাট তারা নিজেরাই জানে না এই ধরনের একটা ডিজিজ হয়তো এক্সিস্ট করে এবং সে এটা বছরের পর বছর নিয়ে ক্যারি করছে। আপনার কোয়েশ্চেনের সূত্র ধরেই বলি, আপনি জানতে চাচ্ছেন যে এটা কেন হয়। কেন হয় এর যদি খুব সোজা হিসাব দেই, লাইফস্টাইল। আমরা এখন আগের কথা চিন্তা করেন, আমাদের বডিতে আগে ধরেন আমরা যখন বড় হয়েছি বা আমাদেরও আগেরা মা নানিরা যখন বড় হয়েছে, আমার মাই যখন বড় হয়েছে, খালারা বড় হয়েছে, তারা কিন্তু সান এক্সপোজার ছিল, বাইরে খেলতে গিয়েছে, আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার একটা প্রবণতা ছিল, তারপর ঘুমানোর একটা স্লিপ সাইকেল ছিল, এত গ্যাজেট ছিল না, এত আমাদের অনলাইনে এত প্ল্যাটফর্ম ছিল না যে আমি ফুড অর্ডার করবো আমার ঘরের কাছে এসে দিয়ে যাবে। এই কালচার গুলোতে আমাদের লাইফস্টাইল তো হ্যাম্পার হয়েছে, উই অল নো অলরেডি। এবং এই কারণগুলোই বেসিক্যালি রুট কজ। আমার বডিতে আমি ভিটামিন ডি ধরে রাখতে পারছি না, ডি তৈরি হচ্ছে না, আমার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। সো যেহেতু আমার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই, আমার বডির মাসেল মাস কমে যাচ্ছে, আমার কি হচ্ছে, আমার বডির ফ্যাট পার্সেন্টেজ বাড়ছে। যখনই আপনি ফ্যাট পার্সেন্টেজ বাড়ছে, ভিজারাল ফ্যাট, সাবকিউটেনাস ফ্যাট বাড়ছে, তখন তো আপনার বডিতে রোগ শোক বাসা বাঁধার সুযোগও পাচ্ছে। আপনার ফিজিক্যাল এইজের থেকে বায়োলজিক্যাল এইজ দ্বিগুণ হারে বাড়ছে এবং ওভারির বায়োলজিক্যাল এইজ আরো বেশি স্পিড আপ হয়, মানে এটা সাইন্টিফিক্যালি। আমার বয়স যদি এখন ধরি আমার 30-35 বছর, তখন এটা ডাবল এইজ আমার ওভারিয়ান এইজই বাড়বে নর্মালি। কিন্তু যদি আমি একটু অ্যাক্টিভ থাকি, এটাকে স্লো ডাউন করা পসিবল। যেহেতু আমাদের অ্যাক্টিভিটি কমে গেছে, লাইফস্টাইল অনেক বড় একটা রিজন, এই কারণে কিন্তু ফিমেলরা এগুলোতে বেশি ভুগছে। এবং নাম্বার এখনো যদি সাবধান না হই, ধরেন এই 2026-এও যদি আমরা অ্যাওয়ার না হই, 2030-র মধ্যে স্ট্যাটিস্টিক্যালি বিগ নাম্বার কিন্তু ইনফার্টিলিটি প্রবলেমে ঢুকবে এবং ফিমেলরা সবচেয়ে বেশি সাফার করবে। একজন ফিমেল ফিটনেস ট্রেনার হিসাবে মেয়েদের কোন কোন প্রবলেমগুলো আপনি সলভ করছেন? সব ধরনের ফিমেল, মানে আমার ক্লায়েন্ট বেস বা আমি যাদের সাথে কাজ করছি এখন একদম 3 থেকে শুরু করে 50-52 ইয়ার্স এর ক্লায়েন্ট আছে। আমি আগেও বলছিলাম যে আপনি যখন থেকে ফার্টাইল হচ্ছেন, আপনার টিন অবস্থাতেই আপনার হরমোনের ইমব্যালেন্স বিকজ অফ ইয়ার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, এটা স্ট্যাটিস্টিক্যালি আসছে। দেখা যায় আমার 13-14 বছরেরও এমন ক্লায়েন্ট আমার আছে যারা 100 কেজি প্লাস, তার বয়স 13, তার এখন ওজন হচ্ছে 103 কেজি এবং তার হাইট এখন হচ্ছে, শুধু তো 103 কেজি সে তো ওজন বেশি না, তার হাইটও মাশাআল্লাহ, তার হাইট হচ্ছে 5'7". দুইটা জিনিস, মানে এটা আমি একটা এজ রেঞ্জে বললাম যে এখান থেকে আমি সার্ভ করছি এবং এখানেরও ক্লায়েন্ট আমার আছে এবং তাদের হরমোনাল ইস্যুগুলো নিয়ে তারা আমার কাছে বেশি আসে। আরেকটা নাম্বার অফ ফিমেল আমার কাছে বেশি আসে বা তাদের প্রবলেম আমি যেটা সলভ করছি, যারা অ্যারাউন্ড 30 থেকে 40 বা 42-র মধ্যে আছে, বেশিরভাগই হচ্ছে ওয়ার্কিং, পোস্টপার্টামের একটা ডিপ্রেশন, পোস্টপার্টাম ফিটনেস, মানে
বাবু গর্ভে ধরার আগে আমার যে ফিটনেস ছিল সেটা, এবং হচ্ছে পরে আমি পোস্টপার্টামে গিয়ে আমার নিউট্রিশন কি হবে, আমি কি করে আবার ব্যাক টু দ্য সেম স্ট্রাকচারে আসতে পারি, এই জায়গার একটা চ্যালেঞ্জ থাকে। ওই প্রবলেমটাও আমি সলভ করছি আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে এরকম পোস্টপার্টাম, ইনফ্যাক্ট প্রেগনেন্সি নিউট্রিশন আমার একটা প্রোগ্রাম আছে। প্রেগনেন্সি নিউট্রিশন প্রোগ্রামে আমার প্রেগনেন্ট আপুরাও আমার এই সার্ভিসটা নিয়ে থাকে। তো এই ধরনের ক্লায়েন্টদেরকে আমি সার্ভ করছি। আবার কিছু জিনিস আছে যে যারা 40 পরে 45 থেকে 50 বা 52 যারা ক্লায়েন্ট, তাদের দেখা যায় পেরিমেনোপোজাল স্টেজ, অনেক বেশি অস্টিও আর্থারাইটিস এর টেন্ডেন্সি, এবং এই এজ গ্রুপে তাদের জয়েন্ট পেইন, জয়েন্ট মোবিলিটি নাই, টেন্ডেন্স, জয়েন্ট, লিগামেন্ট, যেহেতু মুভমেন্ট নাই, খুবই সেডেন্টারি লাইফস্টাইল, ওই ধরনের ক্লায়েন্টরাও আছে। হট ফ্ল্যাশ এবং পেরিমেনোপোজারের কারণে ভিজারাল ফ্যাট বেড়ে যাচ্ছে। তো তাদের পেরিমেনোপোজাল স্টেজে তাদের হেলথটাকেও সুস্থ রাখা এবং তাদেরকেও একটা হেলদি লাইফস্টাইলে আনার এই সলিউশনটাও কিন্তু দিচ্ছি এবং আসছে আমার কাছে এই ধরনের ক্লায়েন্টও আছে। ধরেন দীপিকা পাদুকোন বা লিওনেল মেসির ওয়াইফ যখন মা হচ্ছে, বেবি হয়ে গেছে, উইদিন ফিউ মান্থস তারা আবার ব্যাক টু দ্য ওল্ড শেপ, মুভি করতেছে, ডান্স করতেছে, এভরিথিং ইজ ফাইন। আমাদের যেটা সমস্যা হয় যে একবার বেবি হয়ে যাওয়ার পরে আগের শেপে অলমোস্ট নেভার এভার ফেরত যাওয়া যাচ্ছে। এটা রিজনটা কি? আপনাকে একদম সরাসরি কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেই। ধরেন আমার ঘরের ফিমেলটা যদি এরকম একটা ইন্ডাস্ট্রিতে বিলং করতো যেখানে তার গ্ল্যামার অনেক ইম্পর্টেন্ট, তাহলে সেও অনেকটা এরকম হয়ে যেত। আচ্ছা, সো ওই কম্পারিজনে না গিয়ে বরঞ্চ আমরা এটা চিন্তা করতে পারি যে ধরেন এশিয়ার মধ্যে জাপানের ফিমেল বা আমি যদি বলি মালয়েশিয়ান ফিমেল, ওরা তো 50-60-এ গিয়ে আমাদের দেশের ফিমেলদের মতন, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই জোনের যে ফিমেলদের মতো এত তো ভঙ্গুর না। ওদেরকে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। যাদেরই একটু মালয়েশিয়া যাওয়ার এক্সপিরিয়েন্স আছে বা গিয়েছেন, তারা দেখবেন 40-এর পরেও ফিমেলরা কি সুন্দর নিজেরা ব্যবসা করছে, দোকানে বসছে, ড্রাইভিং করছে, বা নাইট মার্কেটে সার্ভ করছে, সম্পূর্ণ কাজ করছে, তার ছেলে মেয়েও আছে, কাজ করছে। আমাদের আপনি কয়টা ফিমেলকে দেখবেন? এক হচ্ছে কি, ওকে, সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচার, ওইটা একটা বিষয় আছে, আমার এনভায়রনমেন্ট, আমার কালচার, ওইটা একটা আছে যেটাতে আমরা অনেক পিছানো, বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তানে অনেক পিছানো। আরেকটা হচ্ছে তাদের মানসিক এবং শারীরিক সেই স্ট্রেংথ আছে, কারণ তারা সেই জায়গায় ইনভেস্ট করেছে। আপনি বেসিক্যালি যেসব সেলিব্রিটিদের কথা বলছেন, তো তাদের ওখানে আসি আপনার প্রশ্নের সূত্র ধরে, ওনারা গ্ল্যামারের একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে। যখন প্রেগনেন্সিতে যাবে ওরা মাইন্ড সেট করে, তখন থেকে ওদের নিউট্রিশন, ফিটনেস, ওদের একটা ফার্টাইল এগ আসা থেকে শুরু করে একটা সুস্থ বাচ্চা আসা পর্যন্ত তারা যেই রকম নিউট্রিশনিস্টের পিছনে, নিজের পিছনে এফোর্ট এবং সময়টা দেয়, এইটার ধরেন 5%ও যদি আমরা আমাদের ঘরের মাকে বা ঘরের যে বোনটা যে প্রেগনেন্সি কথা তাকে দেওয়া যায়, সে অনেক ভালো কাজ করবে। হয়তো হ্যাঁ, ক্যাটরিনা বা দীপিকার মতন এরকম আওয়ার গ্লাস ফিগার হয়তো হবে না, বাট সে একটা সুস্থ মা হবে, সুস্থ একটা বাচ্চা আসবে এবং পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে শুরু করে পোস্টপার্টাম জার্নিতে আবার ব্যাক টু দ্য ট্র্যাক আসা, তার আগের বডিতে ফিরে আসা পসিবল। ইটস এ জার্নি, ইটস নট এ ডিজিজ। আমাদের দেশে ফিমেলদের মধ্যে একটা খুব বড় ভুল ধারণা, প্রেগনেন্ট হয়ে গেছি মানে নড়াচড়া করবো না, আমার অনেক সমস্যা। ইনফ্যাক্ট ডাক্তাররাও অনেক সময় থার্ড ট্রাইমেস্টারে বা ফার্স্ট ট্রাইমেস্টারে গিয়ে বলে দেয় আপনি বেশি জার্নি করেন না বা কিছু। ইটস নট এ ডিজিজ, এটা ফিমেলদের বুঝতে হবে। আমাদের মা খালারা প্রেগনেন্ট হয়েও অনেক অ্যাক্টিভ ছিল। দ্যাটস ওয়াই নাম্বার অফ ফিমেলের নর্মাল ডেলিভারি খুব ইজিলি ছিল, সার্ভিক খুব সুন্দর খুলে যেত, পেলভিক জোনেও কোনো সমস্যা ছিল না, তাদের কিগেল নিয়েও কোনো অসুবিধা হয় নাই, পরে কিগেল স্ট্রেংথ আবার সুন্দর করে আসতে পেরেছে, নর্মাল ডেলিভারি দিতে পেরেছে। কিন্তু আমরা কি করি, আমাদের একটা কালচার হয়ে গেছে, প্রেগনেন্সিতে গেলেই আমরা অনেকটাই নিজেদেরকে গুটিয়ে ফেলি, মুভমেন্ট করতে চাই না। যত মুভ করব আমার বডির অক্সিজেন সাপ্লাই বাড়বে, যত অক্সিজেন সাপ্লাই বাড়বে আমি তত সুস্থ এবং স্ট্রং থাকবো। হ্যাঁ, কিছু ডিফারেন্ট কেস থাকতে পারে, আপনার হয়তো প্রেগনেন্সির আগেই হরমোনের সমস্যা ছিল বা সেখানে আপনি মেডিকেশন নিবেন। আপনার পুরো প্রেগনেন্সি জার্নিতে আপনি অবশ্যই একটা নিউট্রিশনিস্টের আন্ডারে থাকেন, একটা নিউট্রিশনিস্টের আন্ডারে থাকেন। ইচ অ্যান্ড এভরি ট্রাইমেস্টারের প্ল্যানিং ডিফারেন্ট হয় একটা ফিমেলের। মানে ফার্স্ট ট্রাইমেস্টারে আপনাকে যেই পরিমাণ এক্সট্রা ক্যালোরি নিতে হবে, থার্ড ট্রাইমেস্টারে গিয়ে একদম ডেলিভারির আগের মুহূর্ত পর্যন্ত তখন ক্যালোরির চাহিদা ডিফারেন্ট, প্রোটিন ফ্যাটের চাহিদা ডিফারেন্ট। এগুলো আমরা শুনতে চাই না, জানতে চাই না, মানতে চাই না। আর
খুব যে পার্সেন্টেজ আছে জানি শুনি সে অনুযায়ী আমরা আমল করতে চাই না। তো যদি শুনি জানি ওটা শোনা জানার ভিতরেই সীমাবদ্ধ থাকবে, আমল না করলে এটা আলাদিনের চেরাক না। আপনাকে কাজ করবেন, আপনি আসবেন, আপনি প্রফেশনাল লাইফে গ্রো করেছেন, আপনি এফোর্ট দিয়েছেন, তাই আপনি স্টুডেন্ট লাইফে 15-14 বছর পড়াশোনা করেছেন, 12-14 বছর পড়াশোনা করেছেন, আপনি সার্টিফিকেশন নিয়েছেন, মাস্টার্স করেছেন, ডাবল মাস্টার্স করেছেন, আপনি হেলথে এখন ইনভেস্ট করবেন না? কি করে আপনি আশা করেন আপনার যখন বয়স 40 পার হবে, মেল ফিমেল বোথ, আপনার ডক্টরের সিরিয়ালে গিয়ে ওয়েট করতে হবে না, আপনি সুস্থ থাকবেন? জাপান বা মালয়েশিয়া আপনি কয়টা মেল বা ফিমেলকে দেখেন ডক্টরের চেম্বারের সামনে লম্বা লাইন? আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে দেখেন ডাক্তাররা 3টা পর্যন্ত সার্ভিস দিচ্ছে, মানে ইনক্রেডিবল সার্ভিস। এবং মিনিটে 80-90টা করে হচ্ছে দেখা সম্ভব, কারণ আমরা যেই সময় যেই জায়গাটা আমাদের মেইন ইনভেস্টমেন্ট হওয়ার কথা, ফোকাস হওয়ার কথা হেলথ, ওইটা বাদ দিয়ে সব করতে চাই। সব করার পরে যখন আমি এনজয় করার সময় আসে, এনজয় না করে পুরো সারা জীবনের ইনভেস্টমেন্ট মেডিকেল এখানে। ট্রু আপু, আমি জাপানে হচ্ছে দেখতেছিলাম একজন প্রেগনেন্ট মা, ওনার সাইকেলের পেছনে একটা বেবি, উনি সিটির মধ্যে দিয়ে প্রেগনেন্ট সাইকেল চালাচ্ছে। আমি তো দেখে আমার ওয়াইফকে নক দিছি, যে বললাম যে এই ঘটনা, এবং এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করবে, ভয় দেখাবে না। আমাদের কথা চিন্তা করেন, ও সাইকেল নিয়ে বেরোয় 2 কদম যাইতে পারবে না, মানুষজন ভয় টয় দেখায়, এমন অবস্থা ও সাইকোলজিক্যালি কোলাপসড, ও আর পরের দিন সাইকেল নিয়ে বেরোতে যাবে না। সো ইটস আ জার্নি, এটাকে আপনি এনজয় করতে, আপনি তখনই এনজয় করতে পারবেন যখন আপনি কোন একজন প্রফেশনাল বা নিউট্রিশনিস্টের আন্ডারে থাকেন। বা আমি সবসময় বলি নিউট্রিশনিস্টের আন্ডারে থাকার দরকার নেই। এই 2026-এ এসে আপনি আপনার ব্রেনটাকে খালি করেন, আপনি শুধু বুঝেন আপনার যত এক্সেস এই মুহূর্তে আছে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে আমি ফিমেল ওয়েলবিং অ্যান্ড ফিটনেস নিয়ে কথা বলছি, যেখানে যে জায়গায় আমাকে কেউ ডাক দেয় আমি এগুলো নিয়েই কথা বলি। এবং আমার মনে হয় আরো কথা বলার সুযোগ থাকলে আমি আরো মানুষকে স্পিক আপ করা উচিত, স্ট্যান্ড আপ করা উচিত। এবং আপনার হাতে তো আমার কথাও বাদ দেন, আমার কথাও না হয় না শুনবেন, একটা স্মার্টফোন তো আছে, আপনি গুগল করেন, আপনি রিসার্চ করেন। আপনি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে আপনি একটা এক্সপেন্সিভ লাইফস্টাইল নিজের সাথে অ্যাডপ্ট করা, মানে আপনি একটা ক্লিনিকে যাচ্ছেন যেখানে আপনার স্কিনে এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে, পার্লারে যাচ্ছেন এটা করতে হচ্ছে, ওইটা করতে হচ্ছে, ওই জায়গায় ইনভেস্ট না করে আপনি হেলথের দিকে ইনভেস্ট করেন। ঠিক আছে, আপনার হেলথকে মোর প্রায়োরিটি দেন। মানে এগুলা তো এখন গ্লোবাল ট্রেন্ড, এগুলা এখনো যদি বাংলাদেশের ফিমেলরা না বুঝতে পারে তাহলে উইদিন 5 ইয়ার্স, আমি কি বললাম, মানে এখন আমি 2026-এ আছি তো 2030, 26, 30, 4 বছরের গ্যাপ। যে এখন শুনবে আমল করবে সে আমাকে 30-এ এসে 20-30-তে এসে আমাকে থ্যাঙ্কস দিবে, দোয়া করবেন। আর যে শুনবে না সে 4 বছর পরে আরো হেলথ ইস্যুস নিয়ে আমার খুঁজে বের করবে, আমার সার্ভিস নিতে আসবে। তো যেটা আমি চাই না। একজন ফিমেল কিভাবে বুঝবে তার প্রফেশনাল হেল্প দরকার? ভেরি গুড কোয়েশ্চেন। আপনি যখন সব কিছু নিজে নিজে ট্রাই করে ফেলছেন, তারপরও আপনার স্বাস্থ্যের আপনি কোনো উন্নতি দেখছেন না, তখনই আপনার প্রফেশনাল হেল্প লাগবে। ইউ নিড টু কাম উইথ, আমার কাছে আসতে পারেন বা যে কোনো একজন প্রফেশনালের কাছে আসতে পারেন। বেঞ্চমার্ক গুলো বলে দিই, মোটামুটি ফুড এন্ড নিউট্রিশন নিয়ে তো আমরা সবাই হচ্ছে কি কথা বলতেছি, কিছুটা অ্যাওয়ার আছি, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, ওই জায়গায় যাচ্ছি না। কম বেশি আমাদের নলেজ সবারই আছে। এগুলো করার পরেও যখন আপনি দেখবেন আপনার স্লিপ ঠিক হয় নাই, আপনার ফোকাস ঠিক নাই, এবং হয়তো আপনি এগুলো করার কারণে ক্যালোরি ডিফিসিট থাকলেন অনেক, এটা খাবো না, ওইটা খাবো না, কার খাবো না, এই খাবো না, সেই খাবো না করে নিজের উপরে টর্চার করে, যেটার আসলে কোনো দরকার নেই। টর্চার করে কিছু পরিমাণ ওজন কমানোর পরে সেটা আপনি ধরে রাখতে পারতেছেন না। ওজন কমছে ঠিকই, আপনার ভিতরে কোনো এনার্জি নেই, আপনার স্কিনে কোনো গ্লো নাই, আপনার চুল সব পরে শেষ, এবং আপনি প্রচন্ড ক্র্যাঙ্কি। তখনই আসলে আপনার একজন প্রফেশনাল লাগবে। একজন প্রফেশনাল আসলে আপনাকে কি করবে? এই আপনি ইন্ডিকেটর পাইলেন, আপনার ঘুম ঠিক হয় নাই, আপনার কোয়ালিটি অফ লাইফ, আপনার হেলথ ঠিক হয় না, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসে নাই, কন্ট্রোলে আসে নাই, ওজন কিছু কমে বাট নট সাস্টেইনেবল, তখন আপনি একজন প্রফেশনাল কাছে। একজন প্রফেশনাল কি করে? আমার মতন প্রফেশনাল, আমি আমার কথা বলি। আমি যেহেতু একজন সার্টিফাইড ট্রেনার অ্যান্ড নিউট্রিশন কোচ এবং একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে আমি সার্টিফিকেশন নিয়েছি, 10 বছর ধরে হেল্প করছি। সো যখনই একটা ক্লায়েন্ট আমার কাছে আসে, আমার পুরো টিম বা আমাদের অ্যাপ্রোচই থাকে, আমরা পুরো 360 ডিগ্রি অ্যাপ্রোচে আমার ক্লায়েন্টটাকে পুরোটা কভার করবো। দ্যাট মিনস দ্য নিউট্রিশন থাকবে, তার মেডিকেল হিস্ট্রি আমরা দেখবো,
দেখবো, সেই অনুযায়ী তার জন্য মিল প্ল্যান থেকে শুরু করে তার স্ট্যামিনা, তার লাইফস্টাইল অনুযায়ী, তার এজ গ্রুপ অনুযায়ী, তার জন্য অ্যাক্টিভিটিস, সোজা কথা তার এক্সারসাইজ রুটিন কি হবে, সে কতদিন অ্যাক্টিভলি এক্সারসাইজ করবে, কতদিন হচ্ছে রেস্টে থাকবে, বিকজ রেস্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা যদি আমরা না করি, রিকভারি ফেজে যদি আমরা না যাই, ওভারডু করি, এক্সারসাইজেরও একটা লিমিটেশন আছে। ওভারডু করব, আমার স্ট্রেস হরমোন বাড়তে থাকবে, ওয়েট স্কেলে ওয়েট কমা তো দূরের কথা, উল্টা বাড়াও দেখা যেটা, মানে এক্সেসিভ কিছু করা যাবে না। প্লাস আরেকটা জিনিস আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যেটা আমরা গ্লোবালি খুব ফাইট করছি, এবং আমাদের দেশেও এই ট্রেন্ডটা আসলে না আনলে আমরা অনেক ভুল একটা ইয়ের মধ্যে থাকবো, যে শুধু ওয়েট স্কেলে ওয়েট দেখা না। আমরা সবাই এসে আমাকে সবাই বলে যে আপু আমি এসে ওজন কমাতে চাই, কিন্তু বেসিক্যালি কেউ কিন্তু ওজন কমাতে চায় না, আপনি জানেন। সবাই চায় তার বডি কম্পোজিশন ঠিক হবে, তার যে হেলথ ইস্যুস গুলো নিয়ে সে ফাইট করছে সেটা সে ইমপ্রুভ করবে। হ্যাঁ, এখন সবার ধারণা কি আমার বডি কম্পোজিশন তো আর বুঝে না, যে ঠিক আছে আমি লিন থাকতে চাই, আমার চেস্ট একটা শেপে থাকবে, আমার ওয়েস্ট লাইন একটা শেপে থাকবে, আমার এক্সট্রা টামি থাকবে না, এক্সট্রা বডিতে ফ্যাট থাকবে না, সেটা বুঝে না, সেটাকে বলে যে ওয়েট লস। কিন্তু বেসিক্যালি কিন্তু কেউ শুধু ওয়েট লস চায় না, সবাই ওভারঅল হেলদি থাকতে চায়। ওইটাকে আমাদের মেইন ফোকাস হওয়া উচিত। দ্যাট মিনস শুধু ওয়েট স্কেলে ওয়েট দেখে সে মানধাত্তার আমলে থাকবো না, রাদার দেন আমার ওয়েট স্কেলে যদি ওয়েট একটু স্লো কমে, কিন্তু আমার যদি বডি কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, এনার্জি বাড়ছে, মুড ভালো হচ্ছে, স্কিন গ্লো করছে, বয়সের তুলনায় আমাকে অনেক ইয়ঙ্গার দেখাচ্ছে, আমার চুল পড়ছে না, ঘুমের কোয়ালিটি ভালো হয়েছে, সো এগুলো যদি ইমপ্রুভ করতে থাকবে, ড্রেস সাইজও কমছে, দ্যাট মিনস ইটস এ ভেরি গুড ইন্ডিকেশন ইউ হ্যাভ নাও ইয়োর বডি একদম একটু গুড একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইউ ক্যান টার্ন ইয়োর টেবিল, এবং আপনি শুধু ফ্যাট লস করছেন না, শুধু ওয়েট লস করছেন না, আপনি গেইন করছেন। সবসময় লস করতে হবে এই থিওরি থেকে বের হয়ে গেইন করেন। আপনি মাসেল, লিন মাসেল ম্যাস ডেভেলপ করছেন, যেটা লঙ্গার রান, যখন আপনি পেরিমেনোপোজে যাবেন আপনার, তখন কিন্তু এটা খুব ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে। এবং ওইটা যদি না করি, শুধু মনে করি ওয়েট স্কেলে ওয়েট কমবো, অস্টিও আর্থারাইটিসের প্রবণতাও বাড়বে, বিকজ বোন ডেন্সিটি কমবে, ডি ডিফিসিয়েন্সিও বাড়বে, আপনি ক্র্যাঙ্কিও হবেন, একটু দেখতে শুকনো পাতলা হালকা পাতলা দেখাবে, এনার্জি থাকবে না, এবং লঙ্গার রানে গিয়ে আপনার জন্য খুব একটা বেনিফিট হবে। মেয়েদের যখন হচ্ছে স্ট্রেস বেশি থাকতেছে, ঘুম হচ্ছে না, তারা তো হাজব্যান্ডকে দোষ দিচ্ছে। এটা খুব স্বাভাবিক জিনিস, মানে আপনি ভেতর থেকে ইউ আর নট ফিলিং গুড, আপনার তখন কোনো কিছুই ভালো লাগবে না, এবং ভেতর থেকে, এবং আমি এটা সব জায়গায় বলি, বডি ব্রেইন, বডি মাইন্ড, ইটস এ ভেরি ভেরি কানেক্টেড। আপনি জানেন সেরোটোনিন বলি না আমরা, গুড হরমোন, মুড বুস্টিং হরমোন, এই সেরোটোনিন হরমোন তৈরি হয় ব্রেন থেকে না, দ্যাট মিনস পিটিউটারি না, আচ্ছা, এটা তৈরি হয় গাট থেকে। তাই? গাট হেলথ, পেট থেকে? পেট থেকে, মানে গাট ইনস্টিং, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার গাট ভালো, মুড ভালো। আচ্ছা, তার মানে ভালো খাইতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া নিয়ে যে কি সমস্যা ওয়েটের সাথে আমি বুঝি না। আমার এমন ক্লায়েন্ট পাইছি, আপু আমি তো ভাত খাই না, আমি তো রুটি খাচ্ছি না, কোনো কার্ব খাচ্ছি না, কিছুই খাই না। হ্যাঁ, মানে আমি তো শুধু, মানে একটা ট্রেন মাঝখানে আসলো না, আমি কিটোসিস ডেভেলপ করবেন, চিয়া সিড খায়। হ্যাঁ চিয়া সিড খায়, আর শুধু প্রোটিন। বডিকে কেন টর্চার করতেছেন? মানে আপনার কার্বে আসলে কে আপনাকে দিব্যি দিছে যে আপনি কার্ব খায়েন না, আপনার জন্য জাহান্নামের আগুন তৈরি হচ্ছে? আই ডোন্ট নো। এবং এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, বরঞ্চ কার্বোহাইড্রেট ইটস গুড। আমাকে পোর্শন বুঝতে হবে, বিকজ আপনি যখন ম্যাসিভ কার্বোহাইড্রেট ডিপ্লিট থাকছেন, আপনার প্রচুর বি ডিফিসিয়েন্সি হওয়ার প্রবণতা আছে, আপনি ফোকাস ধরে রাখতে পারবেন না খুব তাড়াতাড়ি, মানে আমরা যেটাকে বলি যে ডিমেনশিয়া হওয়ার প্রবণতাটা কিন্তু তখন অনেক বেশি বেড়ে যায়। সো এই ধরনের ট্রেন্ড ফলো করা যাবে না। আর আপনার ওয়াইফ আপনাকে তখনই প্যারা দিবে এবং আপনাকে বলবে যে তোমার দোষ, আমার ঘুম হয় না, বিকজ হচ্ছে কি তার নিজের ভিতরে ওই শান্তিটা নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা মমতাময়ী মা, আমরা সবকিছু দিয়ে সংসার করি, দেখা যায় হাজবেন্ড আস্তে আস্তে করে রাত 10টা 11টা, ওয়াইফটা বসে থাকে যে সারাদিন পাই না একসাথে বসে ডিনারটা করব। এই ভালোবাসাটা দেখাইতে গিয়া ভালোবাসার অন্য কোনো জায়গায় নাই, নিজের শরীরের 12টা, ঘুমের হ্যাম্পার। তো তখন দেখা যায় পুরো সাইকেলটা ডিফারেন্ট হচ্ছে। রাদার ওই ট্রেনটা থেকে বের হয়ে না আসতে পারলে আমরা ডে বাই ডে আসলে সাফার করবো এবং ওই পার্টনারকে ব্লেম করবো আর কি। একজন ফিমেল সার্ভিস হোল্ডার অথবা হোম মেকার দিন শেষে সারাদিন কাজ করে অনেক পরিশ্রম করেও রাতে দেখা যাচ্ছে ঘুমটা ভালো হচ্ছে না,
কিন্তু এত পরিশ্রম করছে যে ঘুম এসে যাওয়ার কথা, but কথা ঘুমটা ভালো হচ্ছে না। গুড সলিউশন কি? গুড একটা কোয়েশ্চেন, এবং এটাতে আসলে আমাদের এখানেও বুঝতে হবে যে আমি যদি আননেসেসারি পাহাড় ঠেলার মতন পরিশ্রম করি, যে পরিশ্রমটা আলটিমেটলি আমার স্ট্রেস হরমোন বাড়াবে, এটা আমাকে ঘুমে স্লিপে ডিস্টারবেন্স তৈরি করবে। আচ্ছা, এখন এই ঘুমটা আসার জন্য আমাকে কিছু, আমি বলি পুরো রিচুয়াল ফলো করা, মানে এটা আপনি রেগুলার ফলো করবেন। এটা রেজাল্টটা পাইতে আপনার অনলি 14 ডেজ থেকে 20 ডেজ এর মতো লাগবে। আপনি 14 ডেজ থেকে মানে 14 থেকে 20 দিন আপনি কন্টিনিউয়াস এই রিচুয়ালটা ফলো করবেন, এই নিয়মটা ফলো করবেন, এবং তখন গিয়ে যদি আপনার না হয় দেন আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নিয়মটা হচ্ছে কি, আমি আমার ডিনারটা করে ফেলবো, সূর্য ডুববে আমার খাওয়াও বন্ধ। এটাকে বলি আমরা সার্কেডিয়াম রিদম। বায়োলজিক্যাল ক্লকের সাথে আমার সার্কেডিয়াম রিদমটাকে মানতে হবে। সূর্য ওঠার সাথে সাথে আমার দিন যখন একদম মাথার উপরে সূর্য, আমি বড় মিল নিব, এবং মাগরিবের আগে মানে সূর্য অস্ত যাওয়ার আগে আমার লাস্ট মিল নিয়ে শেষ। এরপর আর কিন্তু কোনো মিল নাই, স্ন্যাক থাকতে পারে বাট কোনো মিল নেই। এটার কারণ হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স আপনার হবে না, কারণ আপনি যদি 10টা 10:30টায় খান, আপনার লাস্ট মিল, আপনি ডিনার নিচ্ছেন 10টা 10:30টায়, আপনার জিআই ট্র্যাকটা কাজ করা তো বন্ধ করতে পারলো না, সে তো শাট ডাউন হইলো না, তাকে তো হজম করতে হবে। আপনি এখন একটা জিনিস দিছেন, সে তো এটাকে হজম করে পরবর্তী, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা তো ইটস আ হিউম্যান বডি, ইটস আ মেশিন, সে তো আর শাট ডাউন হতে পারলো না। যখনই সে শাট ডাউন না হইতে পারে, ঘুমের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। আপনার ব্রেন তো পুরোপুরি তখন শাট ডাউন প্রসেসে যাইতে পারে নাই, আপনার বডি কন্টিনিউয়াসলি কাজ করতেছে, জিআই ট্র্যাক কাজ করতেছে, আপনার অর্গান গুলো কাজ করতেছে, কিডনি লিভার ফাংশন করতেছে। সো ওইটা ঘুমের একটা ডিস্টারবেন্স তৈরি করে। স্ট্রেস একটা লেভেল পর্যন্ত দরকার, এবং এটা প্রত্যেকটা হিউম্যান হবে। এবং আপনি জানেন নবজাতক বাচ্চারও স্ট্রেস আছে, একদম বাচ্চার, যেই বাচ্চার ভূমিষ্ঠ হইলো তারও কর্টিসল হরমোন থাকবে, সেটা আবার সার্কেডিয়ান রিদমের সাথে সম্পৃক্ত। এটা আমাদের বায়োলজিক্যালি, এটাই সায়েন্স। কিভাবে, সূর্য যখন উঠবে তখনই কিন্তু আমাদের কাজ করার নিয়ম, তো সূর্যের সাথে সাথে আমার বডি তখন তৈরি হয়, পুরা এনার্জিটা পায়, সে কাজ করবে। তো ওইটুকু স্ট্রেস আমার দরকার আছে। যখন আমার সূর্য নেমে যাচ্ছে, বডি কিন্তু, এটা নর্মাল হিউম্যানের কথা বলতেছি, এখন যারা আমরা অলমোস্ট রাত জাগি 3টা 4টা পর্যন্ত, তাদের জন্য এটা একটু কষ্টকর। বাট ধরেন সূর্য ডোবার পর থেকে আমার বডি আস্তে আস্তে কিন্তু শাট ডাউন হওয়া শুরু করে। তো যখন আপনার বডি শাট ডাউন হবে, কি হবে, মেলাটোনিন প্রডিউস হবে, আপনার ঘুমের দিকে আস্তে আস্তে রাত বাড়বে, ঘুমের দিকে আপনার যাবেন। কিন্তু আপনি দেরি করে খাইলেন, এবং হচ্ছে আপনি স্ক্রিন টাইম দিলেন, আপনি হচ্ছে আড্ডা দিচ্ছেন, সন্ধ্যার পরে আপনি ক্যাফেইন নিচ্ছেন, আপনার ঘুমে ইন্টারাপশন হবে না তো কার হবে? তা আপনার ঘুমের প্রিপারেশনটা তো আপনাকে 3-4 ঘন্টা আগে থেকে নিতে হবে। তারপর আরেকটা মেইন জিনিস হচ্ছে, আবারও ঘুরে ফিরে বয়স বাড়ার সাথে সাথে 30-র পর থেকে একটা মেয়ে এবং একটা ফিমেলকে কিছু নিউট্রিশন ঘাটতি দেখা দেয়। বিকজ আমাদের এখন অনেক আমরা পেস্টিসাইড ইউজ করি, কেমিক্যালস আছে, কিছু তো আমরা ফ্রেশ পাচ্ছি না, আমাদের ওয়েদার থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওই জায়গাটায় আমাদের কিছু সাপ্লিমেন্ট, ডায়েটরি সাপ্লিমেন্ট খুব ভালো কাজ করে। আপনার বডিতে যদি ম্যাসিভ পরিমাণ ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি থাকে, আপনার মাসেল রিল্যাক্স হবে না। তার মানে ওই যে আমি বললাম, আপনি পাহাড় ঠালার মতন পরিশ্রম করছেন, আপনার মাসেলও অনেক, মানে আপনি একদম বার্নড আউট, কিন্তু আপনার বডি রিল্যাক্স হওয়ার জন্য যে এলিমেন্ট ম্যাগনেসিয়াম বডিতে নাই, আপনার বডি আবারও কাম ডাউন হচ্ছে না, ঘুমে ইন্টারাপশন হবে। সো আপনাকে 30-এর পরে গিয়ে, যেখানে আমাদের এখন অ্যাক্টিভিটিস কমে গেছে এবং আমি ওরকম মাসেল ফোকাস কোনো কাজ করছি না, সেই ক্ষেত্রে গিয়ে আপনাকে কিছু ডায়েটরি সাপ্লিমেন্ট অনেক হেল্প করবে। এবং আমার অনেক ক্লায়েন্টকে আমি, যখন আমি কিছু সাপ্লিমেন্ট দিয়েছি তার মিল প্ল্যানের পাশাপাশি, অ্যাকর্ডিং টু তার হেলথ ইস্যুস, লাইফস্টাইল, তার প্রবলেম অনুযায়ী, এক একজনের প্রবলেম অনুযায়ী এক এক রকম রেকমেন্ড করতে হয়, তো যখন দিয়েছি তখন তাদের সিগনিফিক্যান্ট চেঞ্জ আমি স্লিপের মধ্যে দেখেছি, ব্রেইনের মধ্যে দেখেছি, তার কগনিটিভ ফাংশন ইমপ্রুভ করেছে, তার ফোকাস ইমপ্রুভ করেছে। আর স্লিপ যখন ইমপ্রুভ করবে, ভাবি আপনাকে প্যারা দিন না এবং হচ্ছে গিয়ে আপনিও অনেক প্যারা খাবেন না, হ্যাঁ, আপনার অনেক ভালো থাকবে। এখন ওয়ার্কিং আপুদের মধ্যে বলবে যে আপু এত কিছু আমরা কেমনে ফলো করবো? ওকে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, মানে এটা আপনি যতই ওল্ড হোক, এটা খুবই পুরানো হলেও সত্য। এবং কিছু নীতি কথা আছে যেগুলো আপনি কখনো ফেলতে পারবেন না। ওই পুরান চাল ভাতে বাড়ে, এরকম একটা কথা আছে না? সত্যি, আপনি যখন একটু একটু করে প্র্যাকটিস করবেন, যখন আপনি ব্রেকফাস্ট নিচ্ছেন, ব্রেকফাস্টের সাথেই আপনার সকালের যে সাপ্লিমেন্টটা, যদি আপনার ব্রেকফাস্ট টেবিল আপনার সামনেই থাকে, বলার পসিবিলিটিস নেই। আপনি যখন দাঁত ব্রাশ করছেন, আপনার ঘুমাইতে যাওয়ার আগে যে সাপ্লিমেন্টটা নেওয়ার কথা, ঠিক দাঁত ব্রাশের ওখানে কি আমাদের অনেকেরই থাকে না, টয়লেটে একটা ছোট্ট শেলফ ক্যাবিনেট,
ওখানে থাকে আপনার ভুলার পসিবিলিটিস নেই। এই অভ্যাসগুলোকে আপনাকে কিন্তু ডিফারেন্সিয়েট করে দিবে যে কে আসলে অ্যাকশন ওরিয়েন্টেড আর কে শুধু শুনলো আমল করলো না। তো এগুলো শুধু জানলে হবে না। আপনি স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করতে চান, আপনাকে এগুলোতে আমল করতে হবে। এবং আমলটা কতদিন? এটা কখনো ১ দিন ২ দিনের প্র্যাকটিস না। আপনি যদি সত্যি চেঞ্জ দেখতে চান, আপনাকে এটা কনস্ট্যান্টলি এটলিস্ট ১৪ থেকে ২০ দিন আপনি করবেন। আপনি এখন রাত ৩টায় ঘুমাতে যাচ্ছেন। এখন যদি আপনি মনে করেন যে না আমার কালকে থেকেই ১১টার সময় ঘুম আসবে, তাহলে ইটস এ ভেরি রং কনসেপ্ট। ৩টার মানুষটা ১১টায় আসাটা একদিনের বিষয় না। তাকে ৩টারটা আপনি এখানে কোনো রাশ নাই। এত কোনো রাশে যাওয়ার দরকার নেই। ৩টায় যাচ্ছেন সেটাকে আপনি ২টা করেন। ২টারটা আপনি ১টা করেন। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেন। কারো সাথে কারো কোনো রেস না। নিজের সাথে নিজের রেস। একটু, একটু করে ইয়ে করেন এবং ওয়ার্কিং আপুরা যে বলে না আপু সময় নাই, তাদের জন্য আমি খুব কুইক একটা সলিউশন নিয়ে এসেছি। সেটাকে আমরা বলি এক্সারসাইজ স্ন্যাক। অনেকেই আমাকে বলে আপু আমার এক্সারসাইজ করার সময় পাই না। বিকজ আমি এইখানে ব্যস্ত, বাচ্চা, টিউশন, পড়াশোনা এটা। তা আমি তাদেরকে একটা খুব সিম্পল সলিউশন দিই। এক্সারসাইজকে অ্যাজ এ স্ন্যাকের মতন তাদেরকে আমি রুটিন তৈরি করে দিয়েছি। রুটিনটা খুবই ইন্টারেস্টিং। আপনি কি আপনার অডিয়েন্সকে সেটা জানাইতে চান? প্লিজ। আচ্ছা, সো ইন্টারেস্টিং রুটিনটা আজকে আমার ক্লায়েন্টের যে সিক্রেট সেটা আপনাদের সাথে শেয়ার করে দেই, থ্যাংক ইউ। আপনার অডিয়েন্স থেকে শেয়ার করে দেই। এক্সারসাইজ স্ন্যাকিং ইটস আ ভেরি নিউ কনসেপ্ট, যেটা নিয়ে আমরা প্রফেশনালরা এখন কাজ করি। গ্লোবালি অনেক চর্চা হচ্ছে। আপনি যে কোনো একটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা দিন ৩ বার বা ৪ বার 5 মিনিট থেকে 4 মিনিটের জন্য করবেন। ভেরি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং না? মানে আপনাকে আপনার মোবাইল স্ক্রল করার জন্য ৫ মিনিটের বেশি, মানে ৫ মিনিটের বেশি আপনি স্ক্রল করে ফেলেন। True. হয়তো আমরা চিন্তা করি আমি ৫ মিনিট স্ক্রল করবো, কিন্তু দেখা যায় এটা আধা ঘন্টা। স্ক্রলিং এর থেকেও কম সময়ের মধ্যে আপনি আপনার ফিটনেস জার্নি শুরু করতে পারেন, যদি আপনি শুরু করতে চান। এক্সারসাইজ স্ন্যাকিং এ আপনি যেটা করবেন, দিনের মধ্যে আপনি ৩টা টাইম আপনি সিলেক্ট করেন যে আমি মর্নিং এ ৫ মিনিট, লাঞ্চের পরে ৫ মিনিট, অথবা লাঞ্চের আগে ৫ মিনিট। ইটস টোটালি আপ টু ইউ। ঘুমানোর আগেই বা ঘুমানোর পরে। মানে আপনি স্ন্যাকিং ৫ মিনিটের বেশি কোনো অ্যাক্টিভিটিসই করবেন না। এখন আসেন অ্যাক্টিভিটিস এর প্যাটার্ন কি হবে? এমন অ্যাক্টিভিটিস এর প্যাটার্ন হতে হবে এই যে আপনি আমি কথা বলছি, খুব সুন্দর রিল্যাক্সলি কথা বলছি, কিন্তু যখন আমরা অ্যাক্টিভিটিস করব তখন কথাটা হবে হ্যাঁ এই যে কথা বলছি, হ্যাঁ আমার না কথা বলতে কষ্ট হবে। আপনি বুঝতে পারছেন? হুম। মানে আপনার রেঞ্জটা এরকম একটা অ্যাক্টিভিটিস এর মধ্যে হতে হবে যে আপনার নর্মাল ব্রিদিং এ কষ্ট হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনার পালস রেট, যারা স্মার্ট ওয়াচ পরে, 120 এর আপ হতে হবে। এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন 120 এর আপ যখন হয়, আমাদের VO2 ম্যাক্স, which is the capacity of taking oxygen, আমি আমার অক্সিজেন রেসপিরেটরি অর্গানকে ধরে রাখার ক্যাপাসিটি আমার বাড়াইতে হবে। So আপনি ৩ মিনিট এমন কোনো এক্সারসাইজ করবেন বা ৫ মিনিট এমন কোনো এক্সারসাইজ করবেন যেটা আপনার VO2 ম্যাক্স ইমপ্রুভ করে এবং আপনার নর্মাল কথা বলতে আপু আমি পারছি না এরকম একটা হাঁপানোর মতন একটা টেন্ডেন্সি তৈরি হবে। দিস ইজ কল এক্সারসাইজ স্ন্যাকিং। সো আপনি এটা শোনার পরও যদি আমল না করেন, তার মানে হচ্ছে এখন আর এক্সকিউজ ছাড়া কিছু নাই। মানে আমি স্ক্রলিং করতে, একটা প্রোডাক্ট কিনতে আমি ১৫ মিনিট করে ফেললাম, আমি এটা একটু স্কোয়াট করতে করতে করি। বডি ওয়েট স্কোয়াট দিয়ে শুরু করতে পারেন, বা আপনি একটু জাম্পিং জ্যাক, কিচ্ছু করতে পারতেছেন না, আপনার হাতে স্মার্টফোন আছে, মোবাইলে টাইমার সেট করেন, ৩ মিনিট আপনি ঘরের ভিতরে শুধু হালকা জগিং করেন না, ব্রিদিং আপনার এমনিতেই দেখবেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। তো এই সর্ট অফ আপনি ১৫ মিনিট করেন, এইভাবে করে দেন আপনার বডিকে প্রিপেয়ার করেন টু গেট দ্য নেক্সট লেভেল। দেন আপনি প্রফেশনাল হায়ার করেন। আমার কাছে আপনার এখনই আসার দরকার নেই। আমি ছোট সলিউশন দিয়ে শুরু করতে পারি, বাট True. কনস্ট্যান্ট থাকতে হবে। True. ডেফিনেটলি কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ধরেন আমাদের মধ্যে একটা কমন বিলিফ আছে যে আমরা যদি ভালো খাই আমরা এনার্জেটিক ফিল করব, বাট অনেক সময় যেটা দেখা যায় যে না খেলেও এনার্জেটিক ফিল করা যায়। হুম। তো যারা স্পেশালি যেসব ফিমেল জব হোল্ডার সারাদিন কাজ করে এসেছে, খাইছে, ফুচকা খাইছে, কাচ্চি খাইছে, স্টিল মানে এনার্জি ফিল করতেছে না, মনে হচ্ছে যে মানে চোখ মুখ বন্ধ হয়ে আসতেছে, উইক লাগে। একটা রিজন মেবি ট্রান্সপোর্টেশন, জার্নি, সিএনজি বা গাড়িতে আসা যাওয়া করা। সো মাই কোশ্চেন ইজ, অ্যাজ এ ফিমেল সার্ভিস হোল্ডার অর হোম মেকার, কিভাবে আমি এনার্জেটিক ফিল করতে পারি? আমি আপনাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সারে বললাম না যে গাট হচ্ছে গিয়ে গুড হরমোন প্রোডাকশন করে, মানে এটা আমার পিটুইটারি গ্ল্যান্ড করছে না, ব্রেইন করছে না, গাট করছে, সেরোটোনিন ডেভেলপ করছে। তো অবশ্যই কি খাচ্ছি সেটার বহিঃপ্রকাশ আমার শরীর এবং মস্তিষ্কে পড়ছে। আনহেলদি ফুড হ্যাবিট তো
অবশ্যই আমার এনার্জিকে ডিস্টার্ব করবে। যাদের বডিতে ভিজারাল ফ্যাটের অ্যামাউন্ট বেশি, আমি ফিমেলদের কথাই বলি, মেলদের কথা না হয় নাই বললাম আজকে, আমি একজন ফিমেল এক্সপার্ট, সো ওইটা নিয়েই কথা বলি। যাদের 36 ইঞ্চিজের বেশি ওয়েস্ট লাইন, কোমরে আপনি জাস্ট মেজারমেন্ট টেপ ধরেন, এখনই কথা শুনতে শুনতে ধরে ফেলেন, মেজারমেন্ট টেপ ধরে আপনি জাস্ট দেখেন আপনি 36 ইঞ্চির বেশি আছেন কিনা, দ্যাট মিনস আপনি কিন্তু গুড অ্যামাউন্ট অফ ভিজারাল ফ্যাট অলরেডি আপনার আছে। এবং ভিজারাল ফ্যাটটা কি? ভিজারাল ফ্যাট হচ্ছে এমন একটা ফ্যাট যেটা কিন্তু আপনি স্কিনের নিচে না, আপনি ধরতে পারছেন এরকম। ইটস এ ফ্যাট যেটা আমার অর্গানের আশেপাশে থাকে। দ্যাট মিনস আমার কিডনি, লিভার, ইন্টেস্টাইন, ওটার আশেপাশে ভিজারাল ফ্যাট থাকা দরকার প্রত্যেকটা বডিতেই, হিউম্যান বডিতে। এটা আমার অর্গানের একটা প্রোটেকশন লেয়ার। কিন্তু প্রবলেম হয় যখন আমার ভিজারাল ফ্যাটের অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যায়, তখন যেহেতু আমার ভিজারাল ফ্যাটের পরিমাণ বেশি, আমার বডি ইমপ্লিমেন্টেড বেশি, যেহেতু আমার ইমপ্লিমেন্টেড আসে বেশি, আমি ইমপ্লিমেন্টেড, তখন হবে কি আমি অনেকগুলো নিউট্রিশন বডি ধরে রাখতে পারে না। আপনি ডি সাপ্লিমেন্ট খাচ্ছেন, ডক্টর বলে দিছে 40,000 আইইউ খাও, মুড ভালো হয়ে যাবে। ডিপ্রেশনে আছেন, ডি খাও, ভালো হয়ে যাবে। 60,000 আয় ধরে রাখতে পারছে না, কারণ আপনার ওইখানে ভিজারাল ফ্যাটের অ্যামাউন্ট বেশি। সো এটা আপনাকে প্রপারলি কাজ করবে না। কিছু নিউট্রিশন ডিফিসিয়েন্সি আবারও, মানে শুধু আপনি ডি খাইলেন কিন্তু আপনার বডিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক নাই, ডি আপনাকে কাজ করবে না, আপনি এনার্জি পাবেন না। দ্যাট মিনস ইটস আ ফুল ব্যালেন্স প্লেট উই আর টকিং অ্যাবাউট। এই ব্যালেন্স যদি না আসে, আমি একটা দেখলাম আরেকটা ছেড়ে দিলাম, দেন আমরা আসলে কোনো রকমেরই এনার্জি পাবো না। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভিজারাল ফ্যাট বেশি মানে বডি ফ্যাট পার্সেন্টেজ বেশি। ফ্যাট পার্সেন্টেজ বেশি মানে আমার বডিতে মাসেল ম্যাস কম, লিন মাসেল ম্যাস কম। মাসেল ম্যাস যখন কম হয় কি হয়? জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডেন্স কাজ করে না। জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডেন্স, দোজ আর ভেরি বেসিক থিং, যেটা আমাদের মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশনের জন্য খুব ইম্পর্টেন্ট। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায়, হিপ জয়েন্ট ফ্র্যাকচার, এস্ট্রোজেন কমে যাচ্ছে, সো আমার শোল্ডার পেইন, ব্যাক পেইন, এরকম মুভ করতে পারছি না, আমার সার্ভিক্যাল জোনের সমস্যা, সার্ভিক্যাল অস্টিওআর্থারাইটিস হচ্ছে। তো এই জিনিসগুলো তখনই হবে যখন আমার নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে। বডিতে আমার মাসেল ম্যাস কম, সো আমার জয়েন্ট গুলো কিন্তু মাসেল ম্যাসের দ্বারা সাপোর্টেড। মাসেল ম্যাস কম, বডিতে ফ্যাট পার্সেন্টেজ বেশি, জয়েন্ট আমার ইমপ্লিমেন্টেড হচ্ছে, জয়েন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাসেল ম্যাস বাড়ানোর জন্য আপনাকে স্ট্রেংথ ট্রেনিং এ আসতে হবে, ডেফিনেটলি আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে ওয়েট হবে। লিফটিং। হ্যাঁ, এটা হতে পারে ওয়েট লিফটিং, বাট সবার জন্য ওয়েট লিফটিং এর দরকার নাই। এটা আপনি বডি ওয়েট ট্রেনিং দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, দেন গ্র্যাজুয়ালি ইউ ক্যান ইনক্রিজ। এখন আপনার লাইফের গোল তো এক একটা স্টেজে গিয়ে চেঞ্জ হয়েছে। এক্সারসাইজ প্যাটার্নের ক্ষেত্রেও সেম। আপনি শুরু করলেন এক্সারসাইজ স্ন্যাকিং দিয়ে, যেটা আমি বললাম একটু আগে, ব্রিদিং। হ্যাঁ, বাট এক্সারসাইজ স্ন্যাকিং এর পর আপনার মনে হলো, যখন আপনি বেনিফিট দেখা শুরু করলেন, আপনার মুড ইমপ্রুভ হইলো, ফোকাস ভালো, এবং আপনি মোর এনার্জেটিক আছেন, তখন আপনি নিশ্চয়ই আর স্ন্যাকিং এ থাকতে চাবেন, আপনি পুরো মিল তখন চাবেন। তো যখন আপনি পুরো মিল যাবেন, তখন আপনার রেজাল্টও ওই রকম আসবে। সো মাসেল ম্যাস আপনি যখন ডেভেলপ করবেন, মাসেল ম্যাসের পাওয়ার হাউস হচ্ছে মাইক্রোকন্ডিয়া। মাইক্রোকন্ডিয়ার পরিমাণ যত বাড়বে, আমার VO2 ম্যাক্স তত ভালো, আমার ATP-CP পাথওয়ে ভালো, তখন কিন্তু আপনি জেনারেলি আপনি এনার্জেটিক থাকছেন। আপনার বডিতে মাসেল ম্যাস বেশি, তার মানে আপনার পাওয়ার হাউস বেশি, আপনার বডিতে মাইক্রোকন্ডিয়া বেশি, আপনার এনার্জি ধরে রাখার প্রবণতা বেশি। আপনি তখন সাপ্লিমেন্টও খাচ্ছেন, আপনি একটা ব্যালেন্স মিল প্ল্যানে আছেন, রেগুলার আপনি এক্সারসাইজ করছেন, আপনার এনার্জি অটো প্রসেসে বাড়বে। কারণ এটা আমার কথা না, যারা আমার সাথে কাজ করছে তাদের কেস স্টাডিজ দেখলে, আর এই যে জাপানে যান, একটু মালয়েশিয়ায় যান, এই যে আমাদের দেশের ইন্ডিয়াতে সেলিব্রিটিদেরকে দেখেন, ওরা তো আর কুড়িতে বুড়ি হয়ে যায় না, কারণ কি ওরা এফোর্ট দিচ্ছে, কাজ করছে, স্ট্রেংথ ট্রেনিং করছে, নিউট্রিশনের মধ্যে আছে, রেজাল্ট আমরা দেখছি। ট্রু আপু। মেয়েদের জন্য কোশ্চেন আর কি, আমরা তো হেলথ ফিটনেস নিয়ে অনেক কথা বলতেছি, সো ফুচকা খাওয়া যাবে কিনা? হ্যাঁ, মানে ভাই, আমি নিজে অনেক ফুডি। আমি যেই কনসেপ্টে কাজ করি, এবং আমার নিজের যে প্ল্যাটফর্ম, সেটা কিন্তু এনজি ইট অ্যান্ড ফিট। সো হিয়ার ইজ ইট হিট। অ্যান্ড ফিট। সো আপনি অবশ্যই খাবেন, এবং খাবার কোনো পানিশমেন্ট না, এটা হচ্ছে সবচেয়ে বড় রিক্রিয়েশন। এটা কালচার ওয়াইজ যুগের পর যুগ ধরে আমাদের দেশে চলে আসছে, আমাদের ট্রেডিশন এটা। কেন আপনি ফুডকে কম্প্রোমাইজ করবেন? ফুডের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক রেখে ফিটনেস হবে না, ফুডের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। ফুচকা যদি আমি রেগুলার খাই, প্রবলেম। আমি সপ্তাহে একদিন ফ্যামিলির সবাইকে নিয়ে ফুচকা পার্টি এনজয় করবো, দ্যাটস গুড। আমার মাসে বা বছরে একদিন আমার পয়লা বৈশাখ
অফিসে পয়লা বৈশাখের বড় আয়োজন, কেন আমি পান্তা, ইলিশ মাছ, বেগুন ভাজা, ফুচকা, একটু জিলাপি কেন খাবো না? খই, মুড়ি, বাতাসা কেন খাবো না? এগুলো আমাদের ট্র্যাডিশন। আরে পান্তা ভাতে যে পরিমাণ বেনিফিট আছে সেটাও যদি আমরা জানতাম এবং সেই অনুযায়ী যদি একটু আমল করতাম, তাহলে এত আয়রন ডিফিসিয়েন্সি 41% ফিমেলের আয়রন ডিফিসিয়েন্সি হইতো না। সো আপনি এনজয় করতে পারবেন, আপনাকে বুঝতে হবে কতটুকু, এবং ওইটা বুঝে আপনাকে আমল করতে হবে। আরেকটা কোশ্চেন আপু, এটা আমার জানার জন্য আর কি। আমাদের একটা ফ্রেন্ড আছে গ্রামে, ওর ফার্মেসি আছে। তো গ্রামে যখন যাই আমরা ওর দোকানে বসি, যেটা হচ্ছে যে দেখা যায় কিছুক্ষণ পর পর লোকজন এসে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যায়, এখন আবার ডায়াবেটিক্সের ওষুধ নিয়ে যাচ্ছে। বাট যারা নিচ্ছে এরা কিন্তু ধরেন কৃষক, এরা হচ্ছে কার্পেন্টার, এরা হচ্ছে পেইন্টার, এরা হচ্ছে রেগুলার হাড় ভাঙা পরিশ্রম করে। বাট আমি যেটা বুঝি না যে এদের কিভাবে ডায়াবেটিক্স হচ্ছে, এদের কিভাবে গ্যাস্ট্রিকের এত প্রবলেম হচ্ছে, এটা আমার কোশ্চেন আগে আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি। এইটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক আপনি পিক করেছেন। এটা জানা দরকার, এটা কম বেশি আমাদের সবার জানা দরকার। আমরা যারা ফিটনেস অ্যান্ড হেলথ ইন্ডাস্ট্রিতে কাজ করি, এগুলো নিয়ে আমাদের অনেক বেশি কোয়েশ্চেন আছে। আমাদের এই এশিয়ার জোনে অর্গানিক ফার্মিং না হওয়ার কারণে ফার্মাররা খুব বাজে একটা হেলথ রিস্কের মধ্যে আছে। এখন আমাদের যে পরিমাণ চাহিদা, পপুলেশন বেশি, প্রায় 18 কোটির মতন আমরা মানুষ, তো ওই পরিমাণ চাহিদা পূরণ করতে তো আপনি সব অর্গানিক পাচ্ছেন না। সম্ভব না। পেস্টিসাইড দিতে হচ্ছে, কেমিক্যালস দিতে হচ্ছে। নর্মাল প্রিকশনও তো আমরা নিই না ভাই। মানে একটু যে মাস্ক পরবো, স্প্রে করার আগে গ্লাভস পরতে হয়, এখানে আমাদের নলেজ তৈরি করার, অনেক অ্যাওয়ারনেস তৈরি করার ইস্যু আছে। ম্যালনিউট্রিশন তো আছেই, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি যতই হেলদি লিভিং, যত কিছুই বলেন যে লাইফস্টাইল কারেকশন বা কিছু কিছু ফুড গ্রুপ তো আপনার বডিতে লাগবে। আপনি পান্তা ভাত খান বা ইয়ে খান, আসলে বাংলাদেশের গ্রামেও হ্যাঁ কিছু আছে, একদম আমরা প্রভার্টি লেভেলের নিচে আছে, কিন্তু কিছু তো আছে যে যে মানুষটা ফার্মাসিতে এসে ওষুধ কিনে খাইতে পারে, তার কিন্তু সেই ক্যাপাসিটি আছে যে আমি একটা ডিম কিনে খাবো। কিন্তু আমাদের সাইকোলজিক্যালি ডিম কেনার থেকে ওষুধ কেনার প্রতি ইন্টারেস্ট বেশি, ট্রু। কারণ আমাদের ডাক্তার ওইটা লিখে দিছে। ডিমের কথা তো ডাক্তার লিখে দেয়নি। এই জায়গায় আমাদের মানুষকে অ্যাওয়ার করতে হবে। আমরা যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে বিলং করি বা যারা মানুষকে এই সার্ভিসটা দিচ্ছি সুস্থ থাকার চাই, ডাক্তাররাও যারা আছি, আমাদের দেশে বাংলাদেশে ডাক্তারদের হেলথের অবস্থাও খারাপ, খুবই খারাপ। বিকজ ওইরকম আমার কিছু ডাক্তার মানে আপাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, তাদেরও অবস্থা খারাপ। তাদেরকে অ্যাওয়ারনেস বলতে হবে। আমি মেডিসিন লেখার পাশাপাশি আমাকে এটাও বলতে হবে তুমি তো ডিম খাইও, ঘরে যদি গরুটা দুধ দেয়, দুধটা বাজারে গিয়ে বিক্রি করার আগে তুমি নিজে ঘরের জন্য একটু রাখো, তখনই আপনি ভালোভাবে বুঝছেন। এবং অডিয়েন্সকেও বলি, যখন একটা ফার্মার নিজে অর্গানিক খাবে তখনই কিন্তু সে বিষ মিশানোর আগে 100 বার চিন্তা করো। যেহেতু আমরা জিনিসগুলো বাজারে নিয়ে গিয়ে ক্যাশ টাকা আনার একটা প্রবণতা আছে, সো আমাদের ভিতরে ওই হিউম্যান সাইকোলজি, এমপ্যাথি, ওই ইয়েটাই তৈরি হয়নি যে বিষ মিশানো যাবে না। কারণ আমি তো ওষুধ খাচ্ছি, কেউ তো এটা নিয়ে আমাকে অ্যাওয়ার করে নাই যে ভাই তোমার ওষুধ খাওয়ার দরকার নাই, তোমাকে এখন তুমি খুব সমস্যা তাই 2টা ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু এটা ওষুধ ছাড়াও ঠিক করতে পারো, তুমি ভালো খাও এবং তুমি ভালো যেটা ফলাও এটা ভালো খাও, মানুষকে ভালো খাওয়ার সুযোগ দাও। এগুলোর জন্য বলতে হবে কথা ভাই, এগুলোর জন্য অনেক বেশি মানুষকে অ্যাওয়ার করতে হবে। ইনশাল্লাহ এটাতে আমরা কাজ করছি এবং আমরা অনেক দূর এগিয়েছি, আরো ইনশাল্লাহ পসিবল। অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেই এটা পসিবল। এবং এই কারণে আমাদের ফার্মাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে এই ধরনের যেগুলো আগে রিচ ফ্যামিলির অসুখ বিসুখ, ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল হাই, প্রেশার হাই, এগুলো এখন গ্রামেও চলে যাচ্ছে। এটার আরেকটা কারণও যদি বলি, আমাদের সোশিও ইকোনমিক সেক্টরেও যদি বলি, আমরা তো এখন অনেক রেমিডেন্স আনছি। সো এখন আপনার এই স্টুডিওতে যেমন এসি আছে, গ্রামের বাড়ির একটা বাসাতেও কিন্তু এখন এসি সেট আপের ব্যবস্থা আছে। লাইফস্টাইল ওইখানেরও খারাপ হয়ে গেছে। যেখানেই আমার লাইফস্টাইল খারাপ, এসিতে থাকছি, বিলাস হয়ে মোবাইলে হাতে স্মার্টফোন এসে গেছে, রাত ভরে টিকটক দেখছি, ঘুমাতে উঠছি পরে, তো ওরা তো গিয়ে ডায়াবেটিস সাফার করবে, ওবেসিটি সাফার করবে। একজন ফিমেল হচ্ছে ডে টু ডে লাইফে কোন কোন খাবারগুলা মাস্ট? একদম সহজ করে আমার অডিয়েন্সদের জন্য বলে দেই, যাতে এটা নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। ধরেন আমার ওজন এখন 60 কেজি, আমার হাইট হচ্ছে 5'3". আমার 60 কেজি ওজনে আমি খুব বেশি অ্যাক্টিভিটিস করি না, দ্যাট মিনস আমি স্ট্রাকচার কোনো ওয়ার্কআউট করি না, আমি কোনো স্ট্রেংথ ট্রেনিং করছি না। আমার পার ওজন অনুযায়ী আমার 1 গ্রামের মতন, খুবই সিম্পল হিসাব, 60 কেজি ওজন, 60 গ্রাম প্রোটিন লাগবে মাস্ট, আপনার সুস্থ থাকতে, মাসল ধরে রাখতে, জয়েন্ট, টেন্ডেন্স, লিগামেন্ট ভালো রাখতে, এনার্জি ভালো রাখতে। কিন্তু আমি যখন একটু অ্যাক্টিভিটি করছি তখন আমার পার ওয়েটে আমি বলি যে 1 থেকে 1.5 গ্রাম, বা আপনি যদি আমার মতন একটু লিফট করেন, যারা শুনছেন বডি ওয়েট লিফট করছেন বা 15 কেজি 20 কেজি
ডেডলিফট মারছেন বা এরকম ওয়েট ট্রেনিং করছেন, তাদের জন্য পার কেজিতে 2 গ্রাম করে নিব। আমার বডি ওয়েট যদি 60 কেজি থাকে, তাহলে আমার প্রত্যেকদিন কত 120 গ্রামের মতন আমাকে প্রোটিন নিতে হবে, যদি আমি হাইলি অ্যাক্টিভ স্ট্রেংথ ট্রেনিং করছি। এখন গ্রামের হিসাবটা আরো সহজ করে দিন। 2টা ডিম সকালবেলা যদি আমি ব্রেকফাস্টে নিই, 20 থেকে 30 গ্রাম প্রোটিন এখানে হয়ে গেল ব্রেকফাস্টে 2টা ডিম। আমি মাঝারি সাইজের 100 গ্রাম, আচ্ছা 100 গ্রাম প্রোটিন কিভাবে বুঝবো? হাতের দিকে তাকাই, এই এতটুকু তালু পরিমাণ যদি আমি র প্রোটিন নিই, মুরগির একটা পিস নিলাম বা মুরগির মাংস নিলাম 100 গ্রাম, সো 100 গ্রামে কিন্তু অলমোস্ট 20 থেকে 30 গ্রামের মতন প্রোটিন আমার আছে। গেল এই হিসাব। 100 থেকে 120 গ্রামের মতন যদি আমি ফিশ নিই, দিনে নিই, রাতে নিই, ফিশ যখন আমি নিব সেম 20 থেকে 30 গ্রামের মতন প্রোটিন পেয়ে যাবো। প্রোটিনের হিসাবটা ক্লিয়ার। আর আমি এখানে আরেকটু বলে রাখি, ফিশটা সবসময় লাঞ্চে নেওয়া ভালো, কারণ আমরা ওয়ার্কে থাকি, আমাদের খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হইতে হয়, তখন আমরা কিছু কার্বো নিই। আর রাতে যেহেতু আমি বলেছি যে আর্লি ডিনার করে ফেলবো, রাতে কার্বোহাইড্রেটটা একটু কম রেখে ফাইবারের অ্যামাউন্ট যদি বেশি রাখি, আর ওই লিন প্রোটিন চিকেনটাকে যদি আমরা রাতে রাখতে পারি, চিকেন ডাইজেস্ট হতে বেশি সময় লাগে কম্পারেটিভ টু ফিশ। তো ওই সময়টা যদি চিকেন নিতে পারি, আমার লম্বা সময় ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত খিদা পাচ্ছে না। তো এটা একটা। সো প্রোটিনটাকে আমি হিসাব করে বলে দিলাম। পাশাপাশি আমাকে ধরেন আমার লাঞ্চের প্লেটটাকে আমি সাজানোর পরে আমি এটাকে ধরেন 3টা ভাগে যদি আমি ভাগ করি, এর মধ্যে আমি হাফ রাখবো আমার ফাইবার, ভেজিটেবল, এবং এর ধরেন একটা বড় পোর্শন আমি 100 থেকে 120 গ্রামের মতন রাখবো হচ্ছে গিয়ে আমার প্রোটিন, তারপরে হচ্ছে গিয়ে আমি কার্বটাকে রাখবো। সো আমাকে আমার যতটুকু আমি কার্বোহাইড্রেট নিচ্ছি তার ডাবল অ্যামাউন্টে আমাকে ফাইবার নিতে হবে ভেজিটেবলস থেকে, এবং আমার শাক মানে যা যা আমি নিচ্ছি ওগুলো থেকে, এবং তার থেকে একটা গুড অ্যামাউন্ট প্রত্যেক বডি ওয়েট অনুযায়ী প্রোটিনটাকে আমাকে রাখতে হবে। যদি এই ক্যালকুলেশনটা মেনটেন করি একটা ফিমেলের জন্য, তাহলে কিন্তু একটা নিউট্রিশনাল প্লেট তৈরি করা সম্ভব। আর 2টা জিনিস, একটা হচ্ছে গিয়ে ফ্যাট এবং আরেকটা হচ্ছে প্রিবায়োটিক অর প্রোবায়োটিক, হুইচ ইজ ভেরি গুড ফর আওয়ার গাট হেলথ। সো ওইটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা 1 কাপের মতন আমরা কোনো টক দই, ফার্মেন্টেড কোনো কিছু, এটা যে স্টক দই হবে তা না, বিকজ স্টক দই আবার অনেক হরমোনাল ইস্যুজ এর কারণে নেওয়া ঠিক না। তো ফার্মেন্টেড এনিথিং, এটা আমাদের আচারও হতে পারে। ধরেন আমি খাওয়ার পরে বসে বসে, আমার এটা অভ্যাস আছে, আমি আমার মেয়েকে অভ্যাস করেছি, একদম শেষ পাতে গিয়ে প্লেটে বসে বসে আমরা একটু আচার খাই। সো এটা ফার্মেন্টেড থিং। এখানে যেহেতু আমার প্রচুর দেশীয় মশলা আছে, এটাও কিন্তু আমাকে খুব ভালো একটা প্রোবায়োটিকের গাট হেলথে সাপোর্ট দেয়, যেটা আমার অলমোস্ট টক দইয়ের মতো দিতে পারে দিলা। ফ্যাট কতটুকু থাকবে পুরো প্লেটে? এটা থাকবে 1 থাম পরিমাণ, 1 থামের মতন হচ্ছে আপনি গুড হেলদি ফ্যাট নেবেন। এটা আপনি নাট থেকে নিতে পারেন, অ্যাজ এ ইজি স্ন্যাক্স আপনি নাট নিলেন। নাট আপনি 40-50 গ্রাম, মানে আপনি পুরা 1 মুঠের হাফ আপনি নিলেন নাটস, চীনাবাদাম অর কাঠবাদাম, যেটা যে নিতে চায়, এবং ওটার সাথে মাঝে মাঝে যদি চিয়া সিড নিতে চান, ওখানে ওমেগা 3 আছে, গুড অ্যামাউন্ট অফ ফ্যাটও আছে, ফাইবার আছে। সো ফ্যাট সোর্সটাও পাশাপাশি রাখবেন আপনার ব্রেন হেলথের জন্য, স্কিনের গ্লো অ্যান্ড কোলাজেন অ্যান্ড এভরিথিং এর জন্য। সো প্রপার একটা এরকম একটা ব্যালেন্স রাখতে পারেন। রেগুলার ফিমেলরা কোন খাবারগুলা খাচ্ছে যেগুলা খাওয়া উচিত না? আমরা ফ্রুট খাওয়ার থেকে বাইরের ফ্রুট জুস খাইতে বেশি পছন্দ করি, মানে সুগারি এনিথিং খাওয়া যাবে না। এবং ফ্রুটস এর ক্ষেত্রেও, যে আপু আমি সুগার খাই না কিন্তু আমি ফ্রুট জুস খাই, আমি নিজে বাসায় বানাই ফ্রুট জুস খাই, তো তখন আমি বলি যে বাইরে শুধু বডির এক্সারসাইজ করলে হবে না, তো একটু চোয়াল দাঁত এগুলোর এক্সারসাইজ করেন, গিলে না খেয়ে সোয়ালো না করে একটু চাবান। সো ফাইবার সহ যাবে, জ মুভমেন্ট হবে আপনার এখানে, ভি শেপ চিনকে সুন্দর করার জন্য, তারপর হচ্ছে গিয়ে এখানে কাট আনার জন্য পার্লারে বা অ্যাস্থেটিক পার্লারে যাওয়া লাগবে না, একটু এক্সারসাইজ এখানেও করেন, তো আপনি কি পাবেন? আপনি অনেক ফাইবার পাবেন, ন্যাচারাল সুগার গুলা ইজিলি আপনার বডিতে ডাইজেস্ট হবে। এই সেম থিং আমি ভিটামিন সি এর সোর্স হিসেবে হয়তো আমি অরেঞ্জ নিলাম, মাল্টা নিলাম, সিট্রাস যে কোনো ফ্রুটস নিলাম, কিন্তু আমি জুস আকারে নিলাম, তো জুসটা হইতে তো আমার যেটা আমি খাইতাম তার থেকে 2-3 ডবল বেশি আমাকে নিতে হচ্ছে। তো তখন হয় কি, ফ্রুক্টোজের অ্যামাউন্ট কিন্তু বেড়ে যায়। তো হোল ফ্রুটস এর থেকে, এটা আমি গ্লুকোজ মিটার দিয়েও আমি চেক করে দেখেছি, যখন আমি জুসটা খাচ্ছি তখন আমার গ্লুকোজ স্পাইক আপ কিন্তু বেড়ে যাচ্ছে। সো সবসময় হোল ফ্রুটস খান। সুগারি এনিথিং ইটস ব্যাড, খাওয়া যাবে না। প্রসেস ফুড, পিজা, বার্গার, হাবিজাবি, এগুলা আপনি যত
তো মানে বাদ দিতে পারেন। আপনার বডি যদি অনেক ওভারওয়েট হয়, বডি ইমপ্লিমেন্টেড এবং আপনি বিভিন্ন রকম হরমোনের ইমব্যালেন্স আছে, একদম বাদ দিয়ে দেন ফর এ সার্টেন টাইম। মানে আমি এটা আপনাকে লাইফ লং এর জন্য বন্ধ করতে বলছি না, আপনি ট্রান্সফরমেশন জার্নিতে একটা সুন্দর জায়গায় আসার জন্য এই সময়ের জন্য আপনি বন্ধ করেন। তারপরে গিয়ে আপনি আস্তে আস্তে একটু একটু করে আপনি ইনক্লুড করতে পারবেন, কিন্তু এগুলোকে যত রেস্ট্রিক্টেড রাখতে পারবেন এটা হচ্ছে কি সবচেয়ে বেশি ভালো। চায়ের সাথে 2টা বিস্কুট খেয়ে ফেলি, রং চায়ের সাথে একটা টোস্ট খেয়ে ফেলি, এইসব আহ্লাদ, এইসব মানে শুধু শুধু এইসব কালচার ট্রেডিশন এগুলো থেকে বের হতে আসবে। হেলদি কিছু খেতে চান, আপনার স্ন্যাক খাইতে ইচ্ছা করছে, একটা ডিম সিদ্ধ করে খান, 2টা বাদাম খান যেটা কাজে দিবে। ওই বিস্কিট টিস্কিট আসলে কোনো কাজে দেয় না। সো হেলদি স্ন্যাকের দেয়। আমাদের ফিমেলরা কয়জন খেজুর খায়? প্রত্যেকদিন যদি একটু খেজুর খাই, তো শুধু খেজুরই জানেন মানে বলতে গেলে তো অনেক কথা বলা যায় ফিমেল বডি নিয়ে, যেহেতু এত বছর ধরে কাজ করছি। যদি শুধু একটা ফিমেল রেগুলার খেজুর খায়, তার পিরিয়ড ক্র্যাম্প 80% কমে যায়। এটা আমার কথা না, এটাও হচ্ছে রিসার্চে প্রুভেন। কারণ খেজুরে 21টারও বেশি হচ্ছে নিউট্রিয়েন্ট আছে, খনিজ উপাদান আছে, এবং এটা র্যাপিডলি আপনার পিরিয়ডে তো হেভি ব্লিডিং হয়, আয়রন ডেফিসিয়েন্সি কমায়, সেরোটোনিন ডেভেলপ করতে খুব ভালো কাজ করে, এবং পিরিয়ডের সময় অনেকেরই সুইট ক্রেভিং হয়। এটা হরমোনাল এই চ্যালেঞ্জের জন্য ফিমেলদের হয়। এই সুইট ক্রেভিংটা মেট আপ করতেও খেজুর খুব কাজ, আপনি র্যাপিড এনার্জি পাবেন। শুধু একটা জিনিস যদি আমি মানে একদম রিলিজিয়াসলিও আমি খাই, যে আমি প্রত্যেক দিন খেজুর খাবো, তাহলে আমি দেখবো যেই মাস থেকে খাওয়া শুরু করেছি সেই মাসে আমার পিরিয়ড ক্রাম কম হচ্ছে, মানে কম্পেয়ার টু আগের মান্থ। কয়টা খেতে হবে ডেইলি? আমি নর্মালি ফিমেলদেরকে বলি যদি ডায়াবেটিস না থাকে বা ওই ধরনের কোনো ইস্যুস না থাকে, প্রত্যেকদিন সকালবেলা 2টা খান। আর যখন আপনার পিরিয়ড হবে, আপনার ওই ডায়াবেটিকের হিস্ট্রি নাই, প্রত্যেকদিন 6টা থেকে 8টা খান। পিরিয়ডের এই সময় যখন স্পেশালি হেভি ব্লিডিং হয় 3 থেকে 4 দিন, 4 দিনের পরে তো ব্লিডিং একটু কমে আসে। সো প্রথম 3 থেকে 4 দিন আপনি 6টা থেকে 8টা খেজুর খান। আপনি ব্রেন ভালো থাকবে, আপনি খিটমিটা করবেন না, ভাইয়াদের সাথে মেজাজ খারাপ করার কোনো কারণ আর আপনার আসবে না, পিরিয়ডের মুড সুইং হবে না, সুইট ক্রেভিংটাও আপনি ন্যাচারালি মেট আপ করতে পারেন। স্পেশালি ঢাকায় যেখানে সানলাইট আমাদের গায়ে একটু কম পড়ে, ভিটামিন ডি এর প্রচুর ডিফিসিয়েন্সি। আমি আমার আম্মাকেও টেস্ট করায় দেখছি যে ভিটামিন ডি এর সমস্যা, হাড় ব্যথা করতেছে, আমার ওয়াইফেরও সেম। সো ফিমেলদের জন্য স্পেশালি রোদে আসলে গেলে কি ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সিটা কমবে? যদি তাই হয় তাহলে কখন যাবে বা কতক্ষণ থাকবে? এটা একটু জানা বুঝার বিষয় আছে। ভিটামিন ডি বডি তৈরি করে, আমরা ক্যাপসুলের মাধ্যমে এটাকে অ্যাক্টিভেট করি, সানলাইটে গিয়ে এটাকে মোর অ্যাক্টিভেট করি। আপনার মায়ের ক্ষেত্রে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি শুধুমাত্র সানলাইটে যাচ্ছি না বা আমার ডি লেভেল কমে যাচ্ছে এটার জন্য না। এটার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যে সে এখন মেনোপজে যাচ্ছে বা মেনোপজ হয়ে গেছে তার, সো সে ভিটামিন ডি ধরে রাখতে পারছে না, অস্টিওআর্থারাইটিসের টেন্ডেন্সি তার বাড়ছে, সো সেই কারণে তার এই শরীর টরীর ব্যথা ডি লেভেল কমে আসবে। বাট আপনার ওয়াইফের ক্ষেত্রে যে হয়তো ধরেন 33 বা 32 এরকম একটা এইজের মধ্যে আছে, তার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সে যদি পোস্টপার্টাম স্টেজে থাকে, তার পোস্টপার্টাম হিলিংটা খুব ভালো মতো হয় নাই, এবং অবশ্যই তার সানলাইট এক্সপোজার নাই। প্লাস তার ভিটামিন ডি ধরে রাখার জন্য অন্য আদার যে বিল্ডিং ব্লকস আমরা বলি, বি থাকা লাগবে, জিঙ্ক থাকা লাগবে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকা লাগবে, ক্যালসিয়াম থাকা লাগবে, ওগুলো যদি বডিতে না থাকে, শুধু আমি ভিটামিন ডি খাইলাম, সানলাইটে গেলাম, তাও আমি রিকভারি করতে পারবো। সানলাইটে কখন যাব? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সানলাইটে সকালবেলা আপনি মর্নিং ওয়াকে যান, এটা ভালো। এটা সেটা ডি লেভেল বাড়ানোর জন্য খুব একটা কাজ করবে না। আপনাকে সানলাইটে যাইতে হবে ধরেন 9:30, 10টা, 11টার মধ্যে যে সানলাইট, 11টার পরের সানলাইটটা আবার খারাপ। তো 9:30, 10টার পরে যে রোদ, ওইটা আপনার ডি লেভেল বাড়ানোর জন্য কাজ করবে। হ্যাঁ, সো আপনি একটু সানস্ক্রিন দিয়ে হইলেও, বাট সানস্ক্রিনের আসলে দরকার নাই। একটু গা না হয় পুড়লো, একটু না হয় গা জ্বললো, একটু কালো হইলো, একটু না হয় কালো হইলাম, কিন্তু আমার শরীরটা অনেক ভালো থাকবে। শরীর ভালো থাকলে মনও সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে, কারণ ভিটামিন ডি ডিফিসিয়েন্সি হইলে মানুষ অনেক বেশি ডিপ্রেস থাকে। এবং অনেক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিন্তু তাদের কাউন্সিলিং এ প্রথমেই ডি টেস্টও করায় এবং ডি সাপ্লিমেন্ট দেওয়া শুরু করে, এবং ফ্রম দ্য বিগিনিং, কারণ ডিপ্রেশনের এটাও আরেকটা কারণ। আচ্ছা, আর এই জিনিসগুলোকে আপনি আরো সুন্দরভাবে ধরে রাখবেন, আপনি কিছু না কিছু স্ট্রেংথ ট্রেনিং করেন, হোয়াট এভার ইউ লাইক টু ডু, যে কোনো একটা কিছু, বাট স্টার্ট করেন। আমি যেটা বললাম, এক্সারসাইজ, স্ন্যাকিং করেন, ডু সামথিং, এনিথিং আপনি করেন। আর আরেকটা জিনিস, আমার মতন যারা কাভার করছেন, হিজাবি আছেন, তাদের জন্য কিছু অবশ্যই রিলিজিয়ান রেস্ট্রিকশনটা আছে। আমার অনেক আপু আছে যা, আমি তো চেষ্টা করি, কতটা প্র্যাকটিস করতে পারি জানি না, এটা আমার সৃষ্টিকর্তাই খুব ভালো জানেন। মানুষের ওপর এই জাজমেন্টের আমি দেই না, কারণ আমার সাথে আমার সৃষ্টিকর্তার কানেকশন। যারা
এরকম আমার মতন কভার করছেন বা আরেকটু বেশি কভার করছেন, একদম গ্লাভস টাভস পরছেন, আরেকটু আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা বা যেভাবেই করছেন, তারা যেটা করবেন এমন একটা স্পেসে থাকার চেষ্টা করবেন যেখানে সানলাইট আসার একটা খুব গুড চান্সেস আছে, এবং আপনি আপনার নিজে পর্দাটাকে মেনটেইন করে আপনার যতটুকু সম্ভব আপনি স্কিনকে এক্সপোজ করে সানলাইটটা লাগান। আপনি বাসায় আপনার ঘরের যে কোনাটায় যে জানালাটার পাশে সানলাইটটা আসছে ওই সময়টায় একটু নিজেকে সময় দেন। আপনি একটু পড়াশোনা করেন দরকার ওই সানলাইটে বসে, বা আপনার শখের কোনো কাজ করেন, ড্রয়িং করেন বা কিছু একটা করেন, বা আমাদের এই পডকাস্টটা শুনেন। কিন্তু আপনি করেন। তো এই এই টাইমটাকেও ইনভেস্ট করেন, নিজের বডিটাকে ওইভাবে নার্চার করেন। তো কাভার যারা করি আমরা তাদের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি, মাইগ্রেন হওয়ার প্রবণতাও এর জন্য অনেক বেশি। ইন্টারেস্টিং, এটা আমি জানতাম না, আজকে জানলাম আর কি। কারণ হচ্ছে অনেকে ওই যে একদম হাত মোজা পা মোজা এবং হচ্ছে বাহিরে একদমই যেতে চায় না আর কি। আর ঢাকায় তো আসলে মানে খুব কম বাসায় আসলে আপু ওইভাবে রোদ ঢুকে আর কি, মানে হ্যাঁ। ঢুকে হয়তো দেখা গেছে অন্য রুমে যেতে হচ্ছে বা একটা বারান্দায় যেতে হচ্ছে যেখানে আবার কেউ কমফোর্টেবল ফিল করতেছে না যে আমি বারান্দায় যেয়ে বসে থাকবো আর কি। বাট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে বললাম তো, আপনি বারান্দায় যেতে পারতেছেন না, মানে ইফ ইউ হ্যাভ দ্য উইশেস নেসেসিটি, তাহলে আপনাকে কোনো কিছু আসলে স্টপ করতে পারবে না। এবং আপনি যদি রিলিজিয়ান প্র্যাকটিসের কথাও বলেন, মানে এখন আমরা অনেকেই করি যে হাত মোজা বা ওগুলা নিয়ে অনেক কথা থাকতে পারে, কিন্তু এতটুকু আর এতটুকু তো আমার জায়েজ, আমি দেখাইতে পারবো। সো আমি ছাদে যাই না এভাবে করে আমার ফেসটাকে ইয়ে করে আমার মতন আমি কভার করে ওই সময়টা একটু রোদ লাগাই। ইফ ইউ হ্যাভ এ উইল ইউ হ্যাভ এ ওয়ে। আপু আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানলাম, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট বা নিউট্রিশন শুধু নিলে হয় না, ধরেও রাখতে হয়। হুম। তো এটাও আপনি বলছিলেন যে অনেকে আসলে এটা ধরে রাখতে পারে না, রিজনটা কি? আনহেলদি লাইফস্টাইল, এটা বললাম। সাপ্লিমেন্ট বডিতে তো মানে আমি আমার ডায়েটরি সাপ্লিমেন্ট গুলো নিচ্ছি না, বডিতে নিউট্রিশন ডিফিসিয়েন্সি তৈরি হচ্ছে, কিছু ভিটামিন আমাদের দরকার আমরা নিচ্ছি না, ওটাও আছে। একটা কমন মিস্টেক আমরা কম বেশি সবাই করি, আমরা হাইড্রেশনটাকে ফোকাস করি না। মানে আমার বডি ওয়েট অনুযায়ী আমাকে কতটুকু লিকুইড, ধরেন নর্মাল জাস্ট পানি আমি কতটুকু খাবো সেই রেশিওটাও আমরা মেনটেন করি না। কর্পোরেট লাইফে দেখা যায় ওই যে মজা করেই বলি আর কি অনেক সময়, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। কর্পোরেট এখন এমন একটা স্ট্র্যাটেজি তৈরি করছে, ঘামই হবে না। So আপনি এসির নিচে থাকবেন, যখন আপনার ঘাম হচ্ছে না, আপনার গলা শুকাচ্ছে না, so আপনার ভেতরে পানি খাওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হচ্ছে না। সো যেহেতু আমার ওই তাড়না আসতেছে না, পানি কম খাচ্ছি, কি হচ্ছে, আমার বডির তো একটা রেশিও আছে, ওইটুকু হাইড্রেশন তো আমার লাগবে। আমি বাইরে থেকে যখন দিচ্ছি না তখন কিন্তু আমার অর্গান গুলো সাফার করছে। ইনফ্যাক্ট আপনি নিউট্রিশনই বলেন, আপনি সুস্থ থাকাই বলেন, আপনি গাট হেলথি বলেন, আপনার মাসেল ক্র্যাম্প কমানো বলেন, ইচ এন্ড এভরিথিং, আমার বডি যখন 90% আমার হচ্ছে পানি দিয়ে তৈরি, হাইড্রেশন দিয়ে তৈরি, তখন যখন আমি নিচ্ছি না, কোনো নিউট্রিশন কিন্তু আমার এক সেল থেকে আরেক সেলে যাওয়ার যে বাহক সেটা সে পাচ্ছে না। কারণ আমার বডি প্রপারলি হাইড্রেটেড না, ডিহাইড্রেটেড। ডিহাইড্রেটেড হই আমরা অনেক কারণে, যদি আমরা প্রচুর কার্বোনেটেড ড্রিঙ্ক খাই, সোডা-টোডা খাই, এটা ডিহাইড্রেশনের একটা কারণ। অনেকের ক্ষেত্রে মেল, ফিমেল বোথ এখন আমরা স্মোকিং করি। সো ফিমেলদের ক্ষেত্রে হয়তো আমাদের দেশে একটু পার্সেন্টেজ কম, মেলদের ক্ষেত্রে বেশি। সো এটাও একটা ডিহাইড্রেশনের কারণ। এটা শুধু ডিহাইড্রেশনের কারণ না, এটা হেলথের অনেকগুলো রিস্ক তৈরি করে, অনেকগুলো নিউট্রিশন আপনি ধরে রাখতে পারবেন না। এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে কফি বা ক্যাফে, দুধ চা, লাল চা, ব্ল্যাক কফি, এগুলো নিয়ে আসলে কথা হয় কিন্তু আমরা বিষয়টা বুঝি না। আমরা আমি আজকে আপনাদেরকে কোনো একটা কিছুর উপরে জাজমেন্টে আসতে বলছি না। আমি আপনাকে জাস্ট থিংক করার একটা সিনারিও, প্রেক্ষাপট দিচ্ছি। আপনি নিজে চিন্তা করেন। আমার কথা শুনে আসলে চিন্তা করার দরকার। প্রথমেই বলি, আমাদের সবার ফেভারিট দুধ চা না খেলে তো দিনই চলে না। অনেকের ক্ষেত্রে টয়লেট হয় না। কিন্তু আমরা আবার পেট কমাতে চাই, ভিজারাল ফ্যাট কমাতে চাই। আবার এমন কেসও আছে, আপু আমি অনেক স্বাস্থ্য সচেতন, আমি খুব বেশি দুধ চা খাই না, সারাদিনে হয়তো 1 কাপ দুধ চা খাই, আমি চিনিও খাই না, কিন্তু আপু আমি দুধ চাটা কিন্তু খাই। কিন্তু আমি তো যেহেতু চিনি খাচ্ছি না, আমি তো খুবই স্বাস্থ্যসচেতন, ক্যালোরির কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই সিম্পল সায়েন্সটা বুঝি না। যখন ক্যাফিনের সাথে দুধ বা দুগ্ধ জাতীয় ল্যাকটোজ একসাথে আমি মিক্সড করব, তখনই এটা আমার জিআই ট্র্যাকে গিয়ে আমার অ্যাসিডিটি বাড়ার প্রবণতা বেড়ে যাবে। এটার সাথে আর একটু লিঙ্ক করি, গ্রামের মানুষ যেই পরিমাণ টি স্টলে বসে আড্ডা দেয়, দুধ চা লাল চা খায়,
তাদের অ্যাসিড রিফ্লেক্স হবে না, তাদের অ্যাসিডিক টেন্ডেন্সি হবে না, তো কার হবে? মানে সেম থিং। আমি যে পরিবেশেই থাকি, যেভাবেই থাকি, আমি যদি আমার নিজের বডিটাই যে আমাকে সৃষ্টিকর্তা এত সুন্দর করে নেয়ামত দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা যারা পডকাস্টটা শুনছেন, আমাকে যারা দেখছেন, যারা আপনারা আমাদের সাথে আছেন, তারা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চোখ, নাক, কান, অর্গান আল্লাহ সবকিছু দিয়ে সুস্থ করে পাঠিয়েছে। তো এত নেয়ামতে দিয়েছে, এগুলোতে আমরা চর্চা যদি না করি তাহলে তা আমরা বেনিফিটটা আসলে নিতে পারছি না। তাদের সাথে জাস্ট চিন্তা করে দেখেন যার চোখের সমস্যা, যার হচ্ছে হার্টের সমস্যা, তাদের কি পরিমাণ কষ্ট। আচ্ছা, দুধ চার কথা বললাম যে আপনি ক্যাফেনের সাথে ল্যাকটোজ যখনই যাবে তখনই আপনি ব্লোটেড হবেন, আপনার অ্যাসিডিটির প্রবণতা বাড়বে। রং চা ভালো, চিনি ছাড়া আপনি খান, কিন্তু এটাও অনেক বেশি এক্সেসিভ নেওয়ার দরকার নাই। মানে আমি আড্ডার ছলে আমি সারা দিনে আমার ক্লায়েন্ট আসলো এন্ড এভরিথিং, আদা চা, লাল চা প্রত্যেককে দিচ্ছি, চিনি ছাড়াই দিচ্ছি, কেন? আবারও ক্যাফিনটা আমি ৬-৭ কাপ খাবো, দরকার নেই। আপনার যদি খেতেও হয় আপনি অল্প খান। আর আরেকটা জিনিস যে ব্ল্যাক কফি নিয়ে এখন অনেক বেশি কথা হয়। এটা আপনার স্টিমুলেশন বাড়াতে খুব ভালো কাজ করে। অনেক সময় ক্যাফেইন আপনার কগনিটিভ ফাংশন, ফোকাস ধরে রাখতে খুব ভালো কাজ করে। কিন্তু সেটা কতটুকু? ইনফ্যাক্ট ফ্যাটি লিভারের ক্ষেত্রেও ব্ল্যাক কফি ট্রেমেন্ডাসলি গুড। কতটুকু? ব্ল্যাক কফি আপনি নেন ১ মগের মতন আপনি যদি নেন নরমাল, সেটা আপনি নিতে পারেন। আমি একদমই হচ্ছে গিয়ে বলছি না যে আপনি এক্সপ্রেসো খান। ওই টাইপের না, নরমাল ব্লাক কফি যেটা আমেরিকানো হতে পারে। সেটা যদি খান উইথআউট মিল্ক অর সুগার ছাড়া যদি আমি নেই ১ কাপ নিব। এবং সেটা অবশ্যই আমার আর্লি মর্নিং এ বা মিড মর্নিং এ নিব। নট ইভিনিং। এটা আমার স্লিপে ইন্টারাপশন করবে, আমার হাইড্রেশন। আর কফি প্রচুর বডিকে ডিহাইড্রেট করে ফেলে। এক্সট্রা ব্লোটিং সব আপনাকে কিন্তু বের করে ফেলবে। এবং আপনারা অনেকেই দেখবেন কফি-টফি খাওয়ার পরে আপনার কিন্তু একটু বারবার টয়লেটে যাওয়ার একটা প্রবণতা হতে পারে। তো ডিহাইড্রেট করে ফেলে। এটা যদি আপনি ১০ গ্লাস ১০ মগ মানে ১০ কাপ ১২ কাপ প্রত্যেকদিন খাওয়ার একটা প্রবণতা থাকে। কারো ভিতরে আমি দেখেছি থাকে যারা মিডিয়ায় আছে, কর্পোরেট সেক্টরে আছে, নিজেদেরকে খুব ফোকাস রাখার জন্য, রাত জেগে কাজ করার জন্য। আইটি প্রফেশনের অনেকে আছে আমি দেখেছি পার্সোনালি, যে তারা এটা ফোকাস থাকার জন্য রাত জেগে কাজ করার জন্য ক্লায়েন্টদের সাথে এটা করে। এটা লং রান ইটস নট গুড। এটা আপনাকে ডিহাইড্রেটেড করবে। শুধু ডিহাইড্রেটেড করবে না, আপনার নিউট্রিশনও ধরে থাকতে দিবে না। আপনার বয়স কম, এই বয়সে হয়তো উতরায় যাবেন, বয়স বাড়বে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। আপু, আপনার একটা ইন্টারভিউতে আমি শুনতেছিলাম আপনি বলছিলেন যে দড়ি লাফও মেয়েদের জন্য একটা এক্সারসাইজ হইতে পারে। বাসায় বসে এক্সারসাইজ করা যাবে মেয়েদের জন্য, এরকম কয়েকটা এক্সারসাইজ যদি আমাদেরকে বলেন। বডি ওয়েট স্কোয়াট বা চেয়ার স্কোয়াট, ইটস এ ভেরি বেসিক থিং। আপনি চেয়ারে বসে আছেন, জাস্ট এখন তো আমি হেলান দিয়ে আছি, ধরেন আমি এভাবে বসেছি না, একদম স্ট্রেট, দেন জাস্ট আমি উঠলাম এন্ড হচ্ছে গিয়ে চেয়ারে আবার বসলাম। এটাই আপনি ২০ বার করেন, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেন, ওই যে এক্সারসাইজ স্ন্যাকিং এর মতো। সো এরকমও যদি আপনি করতে থাকেন, তো এটা আপনার একটা গুড এক্সারসাইজ হতে পারে। উইদাউট এনিথিং আপনি কিন্তু এক্সারসাইজটা করলেন। স্পট জগিং অর সামটাইম ঘরের মধ্যে রানিং স্টপওয়াচ দিয়ে ৩ মিনিট, এটা হতে পারে। আবার দড়ি লাফ বলেছি, দেখেছি আপনাকে দড়ি লাফই খেলতে হবে। দড়ি লাফেরও একটা রেশিও আছে, এটারও একটা ক্যালকুলেশন আছে। যদি এটাও না হয়, আপনি একটু জাম্প করতে পারেন। জাম্প ইটস এ ভেরি গুড ফর আওয়ার জয়েন্ট, লিগামেন্টস, টেন্ডনস। এগুলোকে আপনি যত অ্যাক্টিভ রাখবেন, আপনার আমরা বলি স্কেলিটন মাসল গ্রুপ সাপোর্টিভ যে এর আশেপাশে যে মাসল, ওগুলো আরো স্ট্রং থাকে, ওগুলো আরো ভালো থাকে। আপনি অনেক দিন হচ্ছে ধরেন সেই স্কুল লাইফে ক্রীড়া প্রতিযোগিতায় আপনি স্কিপিং করেছেন, দড়ি লাফিয়েছেন, এরপর অভ্যাস নাই। ইউ ক্যান স্টার্ট উইথ জাম্পিং। আপনি ছোট ২০টা করে জাম্প দেন। ২০টা জাম্পও দিতে পারছেন না, আপনি বডি ওয়েট স্কোয়াটও আপনার করতে ইচ্ছা করছে না, আপনি আমাদের পডকাস্টটা শুনছেন, পডকাস্ট শুনে জাস্ট কাফ রাইজ বলি আমরা, এরকম বসে আছেন, আপনি পায়ের ফিঙ্গারের উপর উঠিয়ে আপনার হিলটাকে উপরের দিকে কাফ রাইজ, এটা করেন। কাফ হচ্ছে গিয়ে আমরা বলি সেকেন্ড হার্ট, গাট হচ্ছে গিয়ে সেকেন্ড ব্রেইন, আর লেগের কাফ মাসল হচ্ছে সেকেন্ড হার্ট। হার্ট যেরকম আমাদের ব্লাড পাম্প করছে, কাফ মাসেলও কিন্তু সারাক্ষণ সেম কাজই করছে, এবং এটা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, গ্লুকোজ স্পাইক আপ হওয়া কমায়। আপনি হেভি কোনো মিল খেয়েছেন, দাওয়াতে গিয়েছেন, কর্পোরেট কোনো অফিসের ইয়েতে গিয়েছেন, এরপরে আপনি খাবার পরে আপনি চেয়ারে বসে বসে কাফ রাইজ করেন না, এরকম করে করতে থাকে, আপনি সিগনিফিকেন্টলি গ্লুকোজের পরিমাণ ব্লাডে থেকে কমে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলে এরকম অনেক এক্সারসাইজ আছে যেগুলো উইদাউট এনি ইকুইপমেন্ট, শুয়ে থেকে, চেয়ারে বসে,
লাঞ্চের ব্রেকে কর্পোরেট আপুরা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা সব আপুরা, সার্ভিক্যাল স্পন্ডালাইসিস ছুঁয়ে বসে থেকে উইদাউট এনি ইকুইপমেন্ট এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ইট উইল টেক অনলি 10 to 15 মিনিটস। কিছু কিছু ক্ষেত্রে 5-7 মিনিটেরও এক্সারসাইজ ভিডিওগুলো আছে, জাস্ট গো অ্যান্ড দেখে পেলেন, আপনি করে ফেলতে পারবেন। নেক্সট যে কোশ্চেনটা আপু, এটা অনেক মেয়েই জানতে চায় আর কি, হাউ টু স্টে ইয়াং অ্যান্ড বিউটিফুল, হোয়াট ইজ দ্য সিক্রেট? গো ফর স্ট্রেংথ ট্রেনিং, বডির মাসেল মাস বাড়ান। যত বেশি মাসেল মাস বাড়াবেন তত বেশি বায়োলজিক্যাল এইজ সিগনিফিকেন্টলি কমতে থাকবে এবং আপনাকে দেখে কেউ আপনার এইজ গেস করতে পারবে না। কারণ আপনি যখন বডিতে মাসেল মাস বাড়বেন আপনার মাইক্রোকন্ড্রিয়ার অ্যামাউন্ট বাড়বে। মাইক্রোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস। আপনার হরমোন ব্যালেন্সে থাকবে, আপনার অনেক বেশি মাসেল মাস আছে। আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। ধরে নিলাম আমার বাসায় 1 বালতি পানি ফ্লোরে পড়ে গেছে এবং সেটাকে আমার মপ করতে হবে। জাস্ট আমরা সিনারিওটা চিন্তা করি, আমার ফ্লোরটা পানিতে ভরে গেছে, এখন এটা আমি পানিটাকে ক্লিয়ার করব। সো ক্লিয়ার করার সিম্পল ওয়ে কি, আমরা একটা কাপড় নিয়ে আসলাম, মুছলাম নর্মালি। মুছে আমি যতটুকু পানি নিতে পারবো তার থেকে যদি আমি একটা ফোম, এখানে 1-2টা ফোম আমি দিয়ে দিই, তার থেকে অল্প সময় অনেক বেশি নিতে পারবো। বডিতে মাসেল ঠিক সেম কাজটা করে, ট্রাস্ট মি। মানে আপনার মাসেল বেশি, আপনি যদি একটু হাই ক্যালোরিও খান, মাঝে মাঝে চিট মিলও নেন, এটা আপনার ওয়েট বা বডি কম্পোজিশনে কোনো রকমের কোনো পার্থক্য তৈরি করবে না, আপনার ফোকাসেও না, আপনার স্কিনেও না, আপনার হেয়ারেও না। সো গো বি স্ট্রং মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, বডির মাসেল ম্যাস বাড়ান এবং আপনার মোবিলিটি, রেঞ্জ অফ মোশন, আপনার জয়েন্ট, লিগামেন্ট এগুলোতে ফোকাস করেন, আপনি ইয়ঙ্গার থাকবেন। আমি যেটা জানতে চাচ্ছি আপু, সেটা হচ্ছে যে 40-এর পরে আমাদের মায়েদের বা মেয়েদের অনেকগুলো প্রবলেম দেখা যাচ্ছে একসাথে দেখা যায় এবং এগুলো সবই লাইফ থ্রেটনিং প্রবলেম, লাইক ডায়াবেটিক্স, ক্যান্সার, তারপর হচ্ছে হরমোনাল প্রবলেম। সো কিভাবে লাইফস্টাইল মেনটেন করলে আসলে এই রোগগুলা থেকে বাঁচা যায়? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সো 40-র পরে আমি সবসময় বলি ইটস নেভার টু লেট। সো আমরা আমি বলবো না যে অনেক বড় সমস্যা, আপনি আজকে থেকে আজকে পডকাস্ট শুনেই আপনি স্টার্ট করে দিতে পারেন। কিন্তু তারপরও আমি একটু বলতে চাই যে কেন আমরা 40-র পরে এই নাম্বারটার পরে যাব? ক্যালকুলেশনটা 40-র আগে, নাম্বারটা শুরু হওয়ার আগে করতে হবে। সো এখন যারা আমাদের এই পডকাস্ট শুনছেন, আমাদের কথা শুনছেন, তারা যারা 40-তে আছেন বা 50-র দিকে আছেন, তারা আজকে থেকে শুরু করবেন। যারা আমাদের 40-র আগের আপুরা আছেন, 30-তে আছেন, 35, তারা মানে এই মুহূর্ত থেকে শুরু করবেন যাতে 40-তে গিয়ে এগুলোতে পড়তে না হয়, নাম্বার 1। আর এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য আবারও লাইফস্টাইল ঠিক করা। ধরেন আপনি এখন 40-তে আছেন এবং আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে, অস্টিওআর্থারাইটিস, হরমোনের ইমব্যালেন্স, হট ফ্ল্যাশ হচ্ছে, ঘুমের ইন্টারাপশন বা স্লিপের সমস্যা। সো তাদের জন্য আবারও লাইফস্টাইলটাকে ঠিক করা, ঘুমকে প্রায়োরিটি দেওয়া, রেস্টকে প্রায়োরিটি দেওয়া, অবশ্যই একটা ব্যালেন্স নিউট্রিশন থাকা, কোনো ট্রেন্ড ফলো না করা। মানে আমি একজন সার্টিফাইড প্রফেশনাল হিসেবে আমি কখনোই কিন্তু কোনো একটা ট্রেন্ড ফলো করে কাউকে কোনো সলিউশন দিতে পারি নাই, বিকজ ওই নলেজই আমার নাই বা আমি শিখি নাই আমার পড়াশোনায় বা আমার এক্সপিরিয়েন্স এবং আমার সায়েন্স যেটা বলে। সো আপনি ট্রেন্ড ফলো না করে বডিটাকে একটু বুঝেন, আপনি গুগল করেন, রিসার্চ করেন, এজ গ্রুপ দিয়ে দেখেন, তারপরও না হচ্ছে আমার কাছে আসেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার বডিটাকে বুঝে সে অনুযায়ী কোনো ট্রেন্ড না, প্রপার নিউট্রিশনে থাকেন, অ্যাক্টিভ একটা লাইফস্টাইল, ক্লিন ইটিং, প্রপার রেস্ট, এগুলো আপনার খুব র্যাপিড সলিউশন না দিলেও ডে বাই ডে আপনি প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ করবেন। আমার একটা ক্যান্সারের একটা পেশেন্টকে নিয়ে আমরা কাজ করছি, যিনি স্টেজ 2-তে আছেন। ওনার ছেলে আমাকে খুঁজে বের করেছে এবং তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। So, সেই জায়গায় আমি দেখেছি যে তাকে জাস্ট একটু নার্চার করা কিছুটা, কারণ জয়েন্ট গুলা কাজ করতে চাচ্ছে না, এনার্জি নাই, কিছু কাউন্সিলিং এবং তাকে কন্টিনিউয়াসলি মনিটর করা, তাকে কিছুটা স্ট্রেংথেনিং এর মধ্যে রেখে সিগনিফিকেন্ট তার প্রবলেমটাতে আমরা ইমপ্রুভমেন্ট দেখছি। আচ্ছা, ক্যান্সার তো একটা জার্ম, বডিকে ক্ষতি করছে, আমার ইমিউন সিস্টেম নষ্ট করে দিচ্ছে, এটা আমরা অল নো। কিন্তু আপনি যখন মেন্টালি কনসিয়াস মাইন্ডে অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ডে ওয়েন ইউ আর ফিলিং ভেরি ভেরি স্ট্রং, আপনি তখন এই ডিজিজটাকে ফাইট করার জন্য খুব ভালো অ্যান্টিবডিও তৈরি হয়। এটা জাপানের বিভিন্ন রিসার্চে তৈরি হয়েছে, যারা একটা ক্লিন হেলদি লাইফস্টাইল, ক্যান্সার
আইডেন্টিফাই হওয়ার পরও করছে এবং কনস্ট্যান্ট আছে, দ্যাট সিগনিফিকেন্টলি চেঞ্জ দেখা গিয়েছে। সো সেম থিং, আপনার যদি ক্যান্সারও হয়, আপনি যদি লাইফস্টাইলে ফোকাস করে, আপনার মুভমেন্টে ফোকাস করেন, আপনি ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট পাবেন। ঘুমে ফোকাস করেন, ইমপ্রুভমেন্ট পাবেন। এবং এটা 40-এর পরের জন্য আমরা ওয়েট করব না। 40-এর পরে যদি হয়ে যায় লাইফস্টাইলে ঠিক করব, আর 40-এর আগে থেকে প্রিপারেশনটা নিব, যাতে আমাদের 40-এ গিয়ে এই ধাক্কাগুলো আর খেতে না হয়। এখনকার মা খালাদেরকে দেখে যাতে একটু শিখি। আমার ড্রিমটা হচ্ছে গিয়ে শারীরিক শিক্ষা শুধু সরকারি স্কুলের একটা সাবজেক্টের মধ্যে যাতে না থাকে, বিকজ আমি সরকারি স্কুলে পড়েছি, তো শারীরিক শিক্ষা আমাদের একটা সাবজেক্ট ছিল, তো এটা এখন আর একটা সাবজেক্টে না থাকে। ইটস মাই ড্রিম যে সবাই তাদের কারিকুলাম থেকে শুরু করে রেগুলার লাইফে এগুলো অ্যাক্টিভিটি করবে। এবং এই ড্রিম আমি দেখি যে আমি হেলদি মেয়ে আজকে তৈরি করব, নেক্সট জেনারেশনে সে হেলদি মা হবে এবং সে পুরো একটা হেলদি জেনারেশন তৈরি করতে পারবে। সো আপনাকে আজকে থেকে নিজের জন্য পরিবর্তন না হলো, আপনার ঘরের মেয়েটার জন্য পরিবর্তন হওয়া শুরু করে। কারণ এইটুকু যদি এই মুহূর্তে আপনি ইনভেস্ট না করতে পারেন, আপনার মেয়েটাও আজকে যে হেলথ ট্রিক্স আপনি আছেন, আজকে 10 বছর পরে গিয়ে সেই ট্র্যাকই সে ফলো করবে। অথবা আজকে পডকাস্ট দেখে আপনি পডকাস্টটা শেষ করেই যখন আপনি নিজের ভেতরে পরিবর্তনগুলো আনবেন, দ্যাট মিনস এতক্ষণ ধরে যা বলেছি সেটা আমল করা শুরু করবেন, এইটার একটা শ্যাডো এফেক্ট আপনার বাচ্চার মধ্যে আপনি পাবেন। when you are choosing the best, definitely আপনি আপনার বাচ্চাকে ফাস্ট ফুড খাওয়াবেন না, বিকজ আপনি বেস্ট চুজ করছেন। সো ইউ আর দ্য মাস্টার কি। আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ করবেন, আপনার বাচ্চা অটোমেটিকলি আপনাকে দেখে প্রাউড ফিল করবে এবং সে একটা হেলদি লাইফস্টাইল অ্যাডপ্ট করবে। এবং ওই যে ভাইয়ারা তখন আর বলার আর অপশন থাকবে না। কে সুস্থ না থাকতে চায় যখন দেখে ঘরের ফিমেলটাই আমার সুস্থ আছে, বাইরের থেকে ফুড অর্ডার করতে নিষেধ করছে, সে বলছে না ঠিক আছে আমরা হেলদি অপশন চুজ করি, আমরা ডিনারটাকে আগে নিয়ে আসি। হাজব্যান্ডও কিন্তু একটা ট্র্যাকে চলে আসে। সো একটা মা হেলদি হওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি পুরো মানে ফ্যামিলি স্ট্রাকচারটাকে একটা হেলদি লাইফস্টাইল আনতে চান। মানে আমাকে যদি একজন হেলথ সচেতন মা দেওয়া হয়, ফুল ফ্যামিলি আসলে সচেতন তো এই ফ্যামিলি থেকে ঘর ঘর থেকে পুরো জাতি। Right. সো গোলটা আসলে এটাই, এই 10 বছরের জার্নি আসলে এটাই যে আলহামদুলিল্লাহ। আজকে হেলদি মা মেয়ে করবো, সে নেক্সট 10 বছর পরে একটা হেলদি মা হবে এবং সে তার পরের জেনারেশনকে হেল্প করবে। এবং এই হেলথ শুধু আপনার শরীর সুস্থ হলো মানে আপনার প্রোডাক্টিভিটি বাড়লো, আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হলো, যেটা আমরা চায়না জাপানে দেখছি। সো একটার সাথে একটা কিন্তু ভেরি কো রিলেটেড, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না। তো আলহামদুলিল্লাহ আপু, আপনি খুবই নোবেল একটা জিনিস নিয়ে কাজ করতেছেন। আমি নিজেও আসলে এত ডিপলি ভাবিনি যে আসলে ইম্প্যাক্টটা এত বেশি। ইম্প্যাক্ট জাপানে যে দেখে আসছি, কিন্তু আপনার কথার পরে এখন রিলেট করতে পারতেছি। একদম মেলানো যায় কিন্তু। রাইট, মানে আমি ওইখানে আপু কিছু রেস্টুরেন্টে আমরা গেছি যেখানে দাদি মা মেয়ে একসাথে কাজ করতেছে রেস্টুরেন্টে, একজন অর্ডার নিচ্ছে, একজন কুকিং করতেছে, একজন সার্ভ করতেছে। আপনি এটা বাংলাদেশের সিনারিতে কল্পনা করতে পারেন? ইম্পসিবল। কিন্তু এটা আমরা কল্পনা করতে চাই। আমি আমার এই চর্মচক্ষুতে দেখে যেতে চাই আজকের পরে 5 বছর পরে, 10 বছর পরে ফিনান্সিয়ালি, সোশ্যাল ইকোনমিক্যালি ফিমেলরা এত ইন্ডিপেন্ডেন্ট হবে, এত স্ট্রং মেন্টালি এবং ফিজিক্যালি হবে, সে শুধু তার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য না, সে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকবে, কয়েক জেনারেশন একসাথে কাজ করবে। এবং ইটস পসিবল, এখানে আপনাকে কেউ আটকায় নাই, শুধু সদ ইচ্ছা। এখান থেকে না দেখে একটু এখান থেকে করেন, পসিবল। পিপিডি, ইজ ইট রিয়েল অর জাস্ট এ ওম্যান কমপ্লেনিং? না, ইটস নট কমপ্লেনিং, ইটস রিয়েল। এটা আমাদের মা খালা দাদিদের যে কেউ ছিল, এখন তো এটা ভয়াবহ রকমের আছে, কারণ এখন এটাকে আমরা আর্টিকুলেট করতে পারি। পোস্টপার্টাম ডিপ্রেশন বলছি আমরা, পিপিডি বলছি, বিকজ আমরা এখন নলেজফুল হয়েছি, অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। সো আমরা এটাকে প্রপারলি আর্টিকুলেট করতে পারি। মা দাদি খালাদের সময় আর্টিকুলেট করতে পারতো না, কিন্তু সেই সেম সাফারিংসে কিন্তু তারা গিয়েছে, প্রচুর ইগনোরেন্সের সম্মুখীন হয়েছে। ডে বাই ডে আপনি দেখেন একটা 40-50 একটা নর্মাল একটা ফ্যামিলির একটা ফিমেল, আমরা যাদেরকে এখন আদর্শ মায়ের তকমা দেই, খুব বেশি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, মানে আপনার মনোপটে মনোমস্তিষ্কে কি ছবি ভেসে ওঠে যে সে বেশি চাকরি বাকরি করে না, সারা জীবন ছেলে মেয়েদের মানুষ করছে, তাকে দেখেন তার যখন মেনোপজের স্টেজে গেছে, সে কতটা ক্র্যাঙ্কি হয়েছে, সে কতটা খিটমিটে হয়েছে, সে কত তার ছেলের বা মেয়ের পার্সোনাল লাইফে টেম্পার করেছে। কেন জানেন? গোড়ায় দেখতে হবে। তার পোস্টপার্টাম ডিপ্রেশনের সময় তার হিলিংটা হয় না। তার যদি ফিজিক্যাল এবং মেন্টাল হিলিংটা হইতো, তাহলে সে এখন এই বয়সে গিয়ে ক্র্যাঙ্কি হইতো না।
এখন যেহেতু আমরা খুব সুন্দর করে আর্টিকুলেট করতে পারি এই জিনিসগুলা এবং ফিমেলরা অনেক সচেতন, এটাকে ইগনোর করার কোনো স্কোপ নাই। পিপিডি ইজ রিয়েল এবং স্ট্যাটিস্টিক্যালি এটা অলমোস্ট 30 থেকে 35 ফিমেলের মধ্যে পোস্টপার্টাম ফিমেলের মধ্যে আছে এবং এটা রিকভারি করা এমন না যে এটা ইটস নট ইম্পসিবল, ইটস পসিবল। আপনি জাস্ট তখন কিছু জিনিস হচ্ছে গিয়ে পার্টনারকে বোঝা, ফ্যামিলিকে বোঝা, সাপোর্ট দেওয়া, সিঙ্গেল হ্যান্ডলি বাচ্চাকে মানুষ না করা এই সময় ভালো। যদিও একদম 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং বলেন, বাচ্চাকে নার্চার করা বলেন, মাকে অনেক টাইম দিতে হয়। তারপরও কেউ না কেউ, যেহেতু আমাদের ওই এনভায়রনমেন্টটা আছে, মা, দাদা, দাদি, খালা যেই আছে, একটু ফ্যামিলির মধ্যে থাকেন। আর যদি একদমই ওয়ার্কিং ফিমেল হন তাহলে পার্টনারকে আগায় আসতে হবে। মা তো শুধু সে হয় না, কারণ বোথ প্যারেন্টস হয়েছে। আমরা কিন্তু এটা বলি না যে আই এম ইন আ ম্যাটারনিটি লিভ। সো বাইরের কান্ট্রিতে কিন্তু বলে উই আর ইন আ ম্যাটারনিটি লিভ, উই আর গোয়িং টু বি প্যারেন্টস। সো ওই প্রিপারেশনটা থাকে। তো পার্টনারকে এগিয়ে আসতে হবে। মায়ের ঘুমটা যদি একটু ঠিক করা যায়, তাকে একটু ঘুমানোর স্পেস দেওয়া যায় এই সময়, তার সাথে সময় দেওয়া যায়। পিপিডিতে খুব কমন কমপ্লেন্ট হচ্ছে গিয়ে যে আমাকেও কেউ বুঝছে না। বেসিক্যালি সে আসলে এটা অ্যাড্রেস করতে চাচ্ছে যে কেউ আমাকে সময় দিচ্ছে না। আমার এই যে আমি একটা এত বড় একটা ব্যাটেল ফাইট করে জার্নি করে আমি আসলাম, কেউ এসে সবাই এসে আমার বাচ্চাটাকে সে বাচ্চাটাকে পছন্দ করে, খুব স্বাভাবিক, একটা নতুন প্রাণ এসেছে, তাকেই সবাই আদর করবে। কিন্তু সবাই এসে আমাকে জিজ্ঞেস করে না যে আমি কেমন আছি, বলতো এই বাচ্চা ঠিক আছে, এই বাচ্চা খাইছে, এই বাচ্চা শিশু করেছে কিনা, এগুলো নিয়ে কনসার্ন থাকে। তো সাইকোলজিক্যালি ওই সময়টা যেহেতু হরমোনের কিছু ইমব্যালেন্স থাকে, ওগুলো অনেক ট্রিগার করে। সো বেটার আপনি তাকে একটা নিউট্রিশনাল হিলিং এর প্রসেসের মধ্যে প্রফেশনালের মাধ্যমে খাবার দাবারটা খেয়াল করেন, ট্র্যাক ডাউন করেন। ল্যাকটোজ প্রডিউস হওয়ার জন্য, ব্রেস্ট ফিডিং এর জন্য তার একটা আলাদা ক্যালোরি রিকোয়ারমেন্ট আছে, আলাদা নিউট্রিশন রিকোয়ারমেন্ট আছে। একজন প্রফেশনালের সাথে বসে এটা করেন। প্লাস নিজে সময় দেন। কাউন্সিলিং এর থেকেও বেশি পার্টনার যদি তাকে সময় দেয়, বুঝে আন্ডারস্ট্যান্ড করে, একটু সানলাইটে যায়, ঘুরতে যায়, গল্প করে, একসাথে বসে মুভি দেখে, এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসা ক্লিনিক্যালি পসিবল। আর তাকে একটু পর্যাপ্ত পরিমাণে রেস্ট দেন। আপনি তো একজন নারী উদ্যোক্তা, বাংলাদেশে উদ্যোক্তা হওয়াই চ্যালেঞ্জ, সে জায়গায় নারী উদ্যোক্তা হওয়া তো 2x 3x চ্যালেঞ্জ। সো আপনার উদ্যোক্তা হওয়ার জার্নিটা বা এই সাহসটা কিভাবে করলেন? আপনি তো একটা স্ট্রং ভালো জব ব্যাকগ্রাউন্ডে ছিলেন, সো সাহসটা কিভাবে আসলো উদ্যোক্তা হওয়ার? এন্টারপ্রেনারশিপ ইটস আ মাইন্ডসেট। আমরা যারা এন্টারপ্রেনার, এখানে আসলে জেন্ডার দিয়ে আপনি কখনোই এটাকে কম্পেয়ার করতে পারবেন না। ইটস আ মাইন্ডসেট। ইটস লাইক একটা এমন একটা ড্রাইভ আপনার ভেতর থেকে কাজ করবে। ইটস লাইক একটা কেরা আপনার ব্রেনের ভিতরে কনস্ট্যান্ট কিছু একটা করতে হবে। আমি যেটা দেখেছি আমার আশেপাশের সাকসেসফুল এন্টারপ্রেনার দেখে যেটা দেখেছি, এবং ওয়ার্ল্ড ওয়াইড এন্টারপ্রেনারশিপ নিয়ে তো এখন অনেক কাজ হচ্ছে, তাদেরকে দিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রবলেম সলভিং মেন্টালিটি এবং প্রচুর পজিটিভ থ্রাইভ বা ড্রাইভ যদি না থাকে, আপনি এই চ্যালেঞ্জে আসতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে চ্যালেঞ্জটা ডিফারেন্ট এবং আমি খুবই এনজিওর মতন ইন্টারন্যাশনাল এনজিওতে প্রজেক্ট ম্যানেজারের জায়গা থেকে এসে ভালো স্যালারি তখন ড্র করি, কেন এত বড় একটা চ্যালেঞ্জিং এটা নিলাম। এখানে আমার সবচেয়ে বড় মাইন্ডসেট যেটা কাজ করেছে, আমি আমার নিজের রাস্তা নিজে তৈরি করেছি। আমি হয়তো অনেক বড় একটা স্বপ্ন আমি দেখি যে আমি আমার এন্টারপ্রেনারশিপের গল্পটা আসলে অনেক বড় প্ল্যাটফর্ম অনেক সুন্দর করে বলবো, বাট আমি কিন্তু শুধু স্কিলড হয়েছি। প্রথমে আমি যেটা করেছি, আমি জাস্ট আমার স্কিল ডেভেলপ করেছি, দেন আমি আমার রাস্তা নিজে তৈরি করেছি। সো এন্টারপ্রেনারশিপ ফার্স্টেই বললাম ইটস আ মাইন্ডসেট, এবং এই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, when you have a dream to achieve, nothing can stop you. সো আপনার যদি ওই ড্রিমটা থাকে, আপনাকে কেউ কোনো কিছু দিয়ে স্টপ করতে পারবে না। আপনার অনেক চ্যালেঞ্জ আসবে, থাকবে, বাট ইফ there is a will, there is a way. আপনার উইল পাওয়ার স্ট্রং, আপনার ওয়ে আছে। আমার রাস্তা আমি তৈরি করেছি, আমার স্কিল ডেভেলপ করেছি, এবং আমার মনে আছে আমি একটা ফেসবুক পেজ নিজে তৈরি করেছিলাম, আর একটা সার্টিফিকেট আমার ISS এর লোগো সহ 800 টাকা দিয়ে নীলক্ষেত থেকে আমার কার্ড ছাপিয়েছি, ভিজিটিং কার্ড।
আমার স্কেল, আমার পড়াশোনার ওই খরচ, ওই ইনভেস্টমেন্ট, কারণ আমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পড়াশোনা করেছি, একটা অ্যামাউন্ট তো আমার এখানে গিয়েছে ভালোই। আর আমার এই উইল পাওয়ার ছাড়া, প্রবলেম সলভিং মেন্টালিটি ছাড়া আমি কিন্তু আসলে আর কিছু করি না। এবং ওই জার্নি 2015 থেকে যখন শুরু করেছি, আজকে প্রায় 10 বছর হয়ে গেছে একটা ছোটখাটো টিমকে লিড করছি বা চেষ্টা করছি মানুষকে অ্যাওয়ার করা। এই জার্নিতে চ্যালেঞ্জ এসেছে, কিন্তু যখনই আমি চ্যালেঞ্জ এসেছে তখনই আমি নিজেকে বুঝতে পেরেছি যে something new is going to happen, that's why this is challenge, এবং ওই চ্যালেঞ্জ থেকে লার্ন হয়েছে। বাংলাদেশে এই পথটা নতুন, বাট আমি ফিমেলদেরকে আজকের এই পডকাস্টের মাধ্যমে এনকারেজ করতে চাই, প্লিজ এই প্ল্যাটফর্মটাকে আপনারা চুজ করেন। হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে শুধু আমি কেন কথা বলবো, আমার মতন আমি চাই আরো হাজারো সার্টিফাইড ট্রেনার বের হোক। আপনি আইএসএস এ বাদ দিয়ে অন্য যে কোনো নাসাম, এইস, যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে আসেন, আপনি কথা বলেন, কথা বলা শুরু করা উচিত। আমাদের ভেতরে সেই ইউনিটিটা থাকা উচিত, তাহলে আমাদের দেশের অনেক ফিমেল উপকৃত হবে। অনেকে আছে সার্টিফিকেশন নিয়ে দেশের চ্যালেঞ্জ, এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ, ইকোনমিক্যাল স্ট্রাকচার ইজ নট গুড, বিদেশে চলে যাচ্ছে, বিকজ বিদেশে আমাদের এই সার্টিফিকেশনের ভ্যালু আরো বেশি, মানুষ আরো বেশি বুঝে। মানে আমাদের স্লট নিতে ডলারে চার্জ করতে হয়, যেটা টু বি অনেস্ট, যেটা অনেক রাশ। সবাই ওদিকে যাচ্ছে, কিন্তু আমি যাইতে পারলাম না, আমি গেলাম না শুধুমাত্র এই ড্রিমের কারণে। কারণ আমি আজকে 10 বছর পরে, এখন যেহেতু আমার মেয়েটা টিম, 10 বছর পরে আমার মেয়েও যখন গ্রো করবে, এন যে ইট অ্যান্ড ফিট গ্রো করবে, আমার সাথে একটা স্ট্রং কমিউনিটি, একটা ফিমেল কমিউনিটি গ্রো করবে, যারা নিজেরা হেলদি অ্যান্ড ফিট থাকবে, আরো 10টা কমিউনিটি নিজেরা তৈরি করবে যারা হেলদি অ্যান্ড ফিট। এই ড্রিম থেকে, এবং আমি ওয়েলকাম করি। বাংলাদেশে ফিটনেস ইন্ডাস্ট্রি মেল ডমিনেটেড, বেশিরভাগ ওয়ার্ল্ড ওয়াইডই মেল ডমিনেটেড, এবং আমাদের একটা কনসেপ্ট আছে, ফিমেলকে আমরা অ্যাজ এ স্মল ম্যান ট্রিট করি, বাট অ্যানাটমিগত ভাবেই আমাদের ভিতরে বেসিক কিছু ডিফারেন্স আছে। ওটা নিয়েও কথা বলতে গেলে অনেক কথা, বাট যেহেতু আমাদের সন্তান প্রসব করতে হয়, সো আমাদের অ্যানাটমিক্যালি শুধুমাত্র পেলভিকের গঠনই, ছেলেদের পেলভিক মাসেল একরকম ভাবে গঠিত, মেয়েদের যেহেতু সার্ভিক ওপেন হতে হয় প্রসব যন্ত্রণার ভেতরে, আমাদের পেলভিকের গঠন কিন্তু ডিফারেন্ট। সো অ্যানাটমিক্যালি বেসিক্যালি ডিফারেন্সটাই শুধু বললাম, আর অন্য কিছুতে না গেলাম। ফিটনেস ইন্ডাস্ট্রি ইটস এ ভেরি লার্জ এবং ভেরি ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। আমি ফিমেলদেরকে বলবো আপনারা আসেন, একটু জেনে শুনে আসেন, পড়াশোনা করে আসেন, এবং ওই মাইন্ডসেটটা নিয়ে আসেন। আমি প্রবলেম সলভ করতে আসছি, আমি শুধু ব্যবসা করতে আসি নাই, মানুষকে হেল্প করব, ওই হেল্পের ইয়ে দিয়ে আসবো। এবং আমি স্বপ্ন দেখি, আমি সব ইন্টারভিউতে বলি যে আমি তো এই দুনিয়াতে সারা জীবন থাকবো না, মারা যাব। যখন আমি মারা যাব ভাই, আমার জানা যায় আমি এমন মানুষজনকে দেখতে চাই যারা আসলে সরাসরি আমার সাথে কোনোভাবে কানেক্টেড না, কিন্তু হয়তো আমার একটা কথা, আমার কোনো একটা কাজ, বা ধরেন আমার এই ছোট্ট পডকাস্ট, একটা রিল, কিছু শুনে তার জীবনে কিছু পরিবর্তন এসেছে, সে আমার জানাজায় এসেছে ভাই, এসে আমার জন্য একটু দোয়া করেছে। মানে এটা শুধু আমার দুনিয়া না, আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু, আমার ব্যালেন্স কিন্তু এটা, আমি দুনিয়াতেও করব, এবং যখন পরকালে যাব, যেহেতু আমি মুসলিম, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি বলতে পারবো যে আমি দুনিয়াতে অ্যাটলিস্ট 10টা ফিমেল হলেও হেল্প করে গিয়েছি যারা সুস্থ। তুমি আমাকে নলেজ দিছিলা আল্লাহ, ওটা একটু কাজে লাগিয়ে এসেছি। সো ইটস আ ভেরি ফাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি ফিটনেস, এবং এখানে আসেন, জেনে বুঝে আসেন, মানুষকে সার্ভ করার জন্য আসেন, শুধু বিজনেস করতে আসেন না, অনেক দূর আগাইতে পারবেন। যারা নারী উদ্যোক্তা হইতে চায়, খুবই চ্যালেঞ্জিং, ফ্যামিলি, তারপর নিজের হেলথ, মাইন্ডসেট, তারপরে মেন্টাল সিচুয়েশন এন্ড এভরিথিং ভেরি ডিফিকাল্ট। সো যেসব ফিমেল আসলে এন্টারপ্রেনার হইতে চায়, তাদেরকে মনের জোরের জন্য অ্যাটলিস্ট কি বলবেন? কোনো কিছুই ডিফিকাল্ট না, আমরা কখনো বলবো না এটা ডিফিকাল্ট। মানে আমরা সচেতন ভাবেই এটা বলে আমাদের কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডকে এটাকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ দিব না। ডিফিকাল্ট তো ভাই জন্মের পরে উঠে হাঁটাও ডিফিকাল্ট, তাহলে এন্টারপ্রেনারশিপ ডিফিকাল্ট হইলো কি করে? যে করতে চায় সে কখনো বিয়ের পরে শ্বশুরবাড়ি দিচ্ছে না এক্সকিউজও ছাড়বে না, বাচ্চা হয়ে গেছে মা হয়েছি এক্সকিউজও ছাড়বে না, সে করবেই। এনি হাউ পজ নিতে পারেন, আপনার লাইফের প্রায়োরিটি সেটের কারণে আপনি পজ নিতে পারেন, কিন্তু এর মধ্যে কি ফিমেলরা উঠে আসছে না? প্রচুর স্ট্রং পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। সব জায়গায় চ্যালেঞ্জ আছে, আপনি বলছেন এন্টারপ্রেনারশিপের চ্যালেঞ্জ, কর্পোরেট লাইফে কি চ্যালেঞ্জ নাই? ডেফিনেটলি আছে। কেন আমরা এন্টারপ্রেনারদেরকে আলাদা করে দেখব? হ্যাঁ, আমাদের মধ্যে প্রবলেম সলভিং এ পজিটিভ অ্যাপ্রোচ কর্পোরেটের থেকে অনেক বেশি। কর্পোরেট মোড সেফ জোনে খেলে, আমরা খুবই আনপ্রিডিক্টেবল, আজকে আছি কালকে নাই, এরকম একটা সিচুয়েশনের মধ্যে এই ব্যবসার মধ্যে থাকি। তো হ্যাঁ, এই জায়গাটায় একটু, কিন্তু আপনি যদি পজিটিভ মাইন্ডসেটে থাকেন, আপনার নিয়ত পরিষ্কার থাকে এবং আপনি জানেন
আপনি কি করছেন, আপনি ফোকাস এবং আপনি যা করছেন তার উপরে আপনার প্রচন্ড বিশ্বাস আছে। মানে নিজের কাজের উপর নিজের যদি বিশ্বাস না থাকে আপনি এন্টারপ্রেনারশিপে আইসেন না। আপনি জানেন আপনি কি করছেন, দেন ইউ ক্যান কাম। এটা মোটেও চ্যালেঞ্জিং কিছু না, এবং আমার মনে হয় আজকের পরে কেউ এটা বলাও উচিত না যে এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি চ্যালেঞ্জিং এবং না রে ভাই, কোনো কিছু চাই আপনি মুদির দোকান দিতে গেলেও আপনি চ্যালেঞ্জ করতে হবে, Challenge আছে। রান্না 3টা আইটেমের জায়গায় 10টা আইটেম করতে গেলেও একটা ফিমেলের কষ্ট করতে হবে। সো দেয়ার ইজ নাথিং ইজ ইম্পসিবল। থ্যাংক ইউ সো মাচ আপু ফর টাইম এবং আপনার এনার্জি অ্যান্ড এভরিথিং। আই হোপ যে এই এনার্জিটা ট্রান্সফর্ম হবে অডিয়েন্সের কাছে এবং তারা আসলে আরো সচেতন হবে নিজেদের ব্যাপারে, নিজেদের হেলথের ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমিও শেষ করার সময় আমি বলতে চাই যে আমাকে মগজ ডেকেছে, সো এটার জন্য আমি অনেক অনেক গ্ল্যাড, এবং আমি আরো এসব জায়গায় গিয়ে আরো বেশি বেশি কথা বলতে চাই, এবং আমি আশা করি আজকের এই পডকাস্টটা, আমি জানি না কতটুকু লম্বা আসলে আমরা মানুষকে দেখাতে পারবো, বাট আমি ডেফিনেটলি পডকাস্টের থ্রুতে এই পজিটিভ এনার্জিটা প্রত্যেকটা ফিমেলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ইটস নেভার টু লেট। আপনি নিজের জন্য যদি পরিবর্তন নাও হন, আপনি এখন যখন পডকাস্টটা শুনছেন আপনার পাশে যে সন্তানটা আছে তার চেহারার দিকে হলেও নিজেকে পরিবর্তন করার একটু একটু করে চেষ্টা করেন। অথবা আপনি মা হন নাই, আপনি ক্যারিয়ারে সেই শাইন করতে চান, আপনি আপনার স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেস্ট স্কোর করতে চান, আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ শুরু করার জন্য আজকে থেকে কাজ করেন, একটু একটু করে কাজ করেন, আপনি অবশ্যই একটা জায়গায় গিয়ে পৌঁছাবেন। রাতারাতি কোনো পরিবর্তন আসে না, কনস্ট্যান্ট থাকতে হবে। এবং তারপরে যদি প্রফেশনাল কোনো হেল্প লাগে, এনজে ইট অ্যান্ড ফিট সবসময় আপনাদের সাথে আছে, আমি এবং আমার টিম সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আছি। আমাদেরকে জাস্ট ডিএম করলে, নক করলেই হবে। সবাইকে ধন্যবাদ, এবং যেতে যেতে সবসময়ের জন্য আমি বলি দোয়াতে এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।